সিঙ্গারা খাবো, আর কিছু না। অভিনব আশার উত্তরের অপেক্ষায় একদৃষ্টে তাকিয়েছিল। কথাটা শুনেই চোখঘাড় ঘুরিয়ে অদ্ভুত ভঙ্গিতে অসন্তোষ প্রকাশ করে বলল, আজব চিজ, পৃথিবীতে এত খাবার থাকতে। আচ্ছা ভাই, এই দুপুর ৩টায় সিঙ্গারা কোথায় পাব? অভিনবের স্পষ্ট অতুষ্টি প্রকাশে আশাবরীর সিঙ্গারা খাবার ইচ্ছে দমে গেল। তবুও সে লজ্জাবনত মাথায় জবাব দিল, ক্যান্টিনে পাওয়া যাবে। বলেই সে আর চোখে একবার মানুষটার দিকে তাকাল। চার চোখের মিলন হল। অভিনব নির্লিপ্ততা চোখ সরিয়ে নিয়ে অলক্ষ্যে চেঁচাল, তুলি, তুলি, এদিকে আয়। তুলি বোধহয় কাছে কোথাও ছিল। সে দ্রুত ছুটে এসে দাঁড়াল আশার পাশে, অভিনবের মুখোমুখি। আশা ওর দিকে সহায়হীন এক দৃষ্টিপাত করতেই সে গাল টেনে হাসল। আশা বিপন্ন মুখে চোখ সরাল। শোন, ক্যান্টিনে যা সিঙ্গারা পাবে সব এনে দাও একে। আর আমার জন্য বেশি ঝাল দিয়ে 2 প্লেট ভেলপুরি এনো। অনেক দিন খাই না। তুলি আজ্ঞা পালন করতে মাথা নুয়ে চলে গেল। আশা চেয়ে চেয়ে দেখল কেবল তার পেটের ওপর যে ভবিতব্য সিঙ্গারা দুর্যোগ নামতে চলেছে, মন সেটার অগ্রিমবার্তা পৌঁছে দিয়েছে মস্তিষ্কে। আর মস্তিষ্ক মনকে হম্বিতম্বি করে বলছে, ভীত হও। সুতরাং আশাবরী ভীত হল। অভিনব স্টেজ পারফরমেন্সের আগে গলকণ্ঠ পরিষ্কারের জন্য একটি যষ্টিমধুর টুকরো ছিঁড়ে মুখে দিয়ে চিবোতে চিবোতে বলল, তারপর ঘরছাড়া কন্যার এযাবৎকালে রোজনামচা জানতে চাই। কি করলে চট্টগ্রামে এসে? লাভ কি হল, ক্ষতি কি হল? বলো দেখি। আশা আন্ত মাথায় ডানে বাঁয়ে অস্বস্তি ভরে তাকাতে তাকাতে দুহাতের আঙুলগুলো পরস্পর মথিত করতে লাগল। তার জীবনে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনাগুলো এড়িয়ে কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছে না সে। পূর্বের দিনগুলোতে আশার বোধিতে অভিনব সম্পর্কে কোনো ধারণাই ছিল না। আর এখন দিকবিদিকে এই লোকটির উত্তরোত্তর স্তুতিবাক্যের বর্ষণ তাকে জানিয়ে দিয়েছে এই মানুষটি কে। তবুও অনেক কিছুই অজানা। আজও নীরবতায় বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও আশার মুখে কথার কলি ফুটল না। তখন অভিনব বলল, বলবে নাকি চুপ করে থাকবে? তুলিটা গেল কোথায়? সিঙ্গারা আনতে গিয়ে সেও সিঙ্গারা হয়ে গেল কি না কে জানে। ভয় পেয়ে আশা মৃদু কেঁপে ওঠে, মাথা তুলে ভেতরের আন্দোলিত কথাগুলো ফরফর করে বমন করে দিল। এখানে ভর্তি হয়েছি সিভিল ডিপার্টমেন্টে। 2 থেকে একটা টিউশনি ধরেছি। আর মেসে রান্নার কাজটা নিয়েছিলাম। বাহ, ভালোই সংগ্রাম শুরু করেছ। এপ্রিশিয়েট ইট। পলিটেকনিকে খরচ তেমন নেই বললেই চলে। কষ্টে উপার্জিত টাকা দেখে শুনে খরচ করো, বুঝলে? আশা মাথা নাড়ল। সে বুঝেছে। অভিনব আবার বলল, ও। অভিনবের হঠাৎ কিছু একটা মনে পড়ে, আমার টাকা কবে দিবে? আশা বুঝতে না পেরে ভ্রুকুটি করে, টাকা কথাটা আওড়াল। টাকা? হ্যাঁ, তোমাকে আর তোমার বান্ধবীকে যে টাকা ঘুষ দিয়ে ছাড়িয়ে আনলাম থানা থেকে। সেই টাকা নিশ্চয় গাছে ধরেনি। আমি না থাকলে 2 বছরের জেল হয়ে যেত। আশা মনে মনে বলল, জেল হলেও বোধহয় ভালো হতো। অন্তত বিনা পয়সায় 2টা বছর গলাধকরণ করা যেত। নিরালম্ব একটি মেয়ের সাথে ভিক্ষুকও এভাবে টাকা চায় না। কিন্তু এসব কথার কোনোটিই আশা মনের ভেতর থেকে তীব্র আক্রোশে ফেনিয়ে ঠোঁটের অগ্রভাগে সরে আসবে না। সে চুপ করে রইল। অভিনব কথাটা নেহাত আশাকে খুঁটিয়ে দেখার জন্যই বলেছিল। এবার মেয়েটির বাকশূন্যতা, তার মুখে নিঃসৃত অপ্রিয় কথাটি তারই অন্তরে হালকা বাজল। টাকার কাছে মানুষ কত অসহায়। সামান্য হয়েও অসামান্য কিছু রঙিন কাগজের আবডালে বন্দী হয়ে থাকে মানুষের জীবন, সুখ, দুঃখ, নিয়তি। রঙিন কাগজ মানুষের জীবনের সংজ্ঞা পরিবর্তন করে,
যা মানুষ পারে না। বড় অদ্ভুত আর বিচিত্র সব বিষয়ে ঠাসাঠাসি এই চরাচর। তুলি সিঙারায় ঠাসা পলিথিন আর ভেলপুরির প্লেট হাতে নিয়ে প্রবেশ করল। প্রায় ২০-২৫টা সিঙারা দেখে আশার চক্ষু হল চড়কগাছ। সিঙারা খাবার ইচ্ছে, তবে চিরতরে বড় হচ্ছে এবার। আশা ডবডবে চোখে সিঙারার থলের দিকে তাকিয়ে আছে দেখে অভিনব পুরো থলেসমেত সিঙারাগুলো তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, খাওয়া শুরু করো। যদিও এমন অবিচার দেখে আশার সিঙারা খাবার ইচ্ছে মাটি হয়ে নীলিন হয়ে গেছে, তবু এক প্রকার বাধ্য হয়ে আশা সিঙারা খাওয়া শুরু করল। সে অডিটোরিয়ামের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে, শব্দ শোনা যাচ্ছে। আশার মন সেদিকে। এই মুহূর্তে যেতে চাইলেও তা যাওয়া সম্ভবপর হচ্ছে না। গায়ক লোকটা তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেনি ঠিক, কিন্তু একগাদা সিঙারা দিয়ে তো আটকে ফেলেছে। কি ভয়ঙ্কর ফাঁদ! আশা সিঙারা খেতে খেতে সাহস সঞ্চয় করে বলল, বলছি, আমি অনুষ্ঠানে যাব। অভিনব তেঁতুলজলে নিমজ্জিত রসালো ভেলপুরিতে কামড় বসাতে বসাতে বিকারহীন গলায় শুধু বলল, তো সিঙারাগুলো ব্যাগে ভরে নিয়ে যাই, বাসায় গিয়ে খাব। ওদিকে অনুষ্ঠান চলছে বলে আশা চপচপ করে সিঙারা চিবোতে চিবোতে বিরতিহীন উদ্বেগ নিয়ে তাকাল। অভিনব কয়েক মুহূর্ত সময় নিয়ে চিবিয়ে ঢোক গিলে বলল, উহু, কোথাও যাওয়া যাবে না, এখানেই খাও সব। আমার সামনে সিঙারা খেতে চাওয়ার শাস্তি এটা। সিঙারা আমার জন্মের অপছন্দের খাবার। আশা কাতর চোখে একদৃষ্টিতে তাকিয়ে থেকে কণ্ঠস্বরে ততোধিক কাতরতা মিশিয়ে বলল, মাফ করে দিন। অভিনব ডানে বামে সবেগে মাথা নেড়ে বলল, উহু। আশা আর কিছু বলল না। জিদ চেপে বসল মনে, আজকে সব সিঙারা খেয়ে দেখিয়ে দেবে সে কত বড় সিঙারাখোর। চোয়াল নেড়ে নেড়ে চর্বণ চলতে থাকল নিরন্তর। কিন্তু আনুমানিক ৭-৮টা খাওয়ার পর আশার পেটে আর ধরে না। আরেকটা খেলেই অপ্রতিহত বিম্মিসার আবর্তে পেট থেকে সব ধুয়ে পুছে সাফ হয়ে যাবে, এতে সন্দেহ নেই। তখন আশা আবারও বিপন্ন গলায় জানাল, আর খেতে পারছি না। ততক্ষণে অভিনবের ভেলপুরি খাওয়াও শেষ হয়েছে। সে প্লেটটা হালকা দূরে ঠেলে হাত ঝেড়ে বলল, ঠিক আছে, ব্যাগে ঢুকাও। বাসায় গিয়ে খেয়েও ইচ্ছে মতো। আশা যেন বর্ষর কোনো ঝাঞ্ঝা হতে নিষ্কৃতি লাভ করল। পরাণ জুড়ে তার স্বস্তির শীতলতা পুলক স্পর্শের মতো ছুঁয়ে দিল। আল্লাহকে অশেষ ধন্যবাদ দিতে দিতে সিঙারাগুলো ব্যাগে পুরে নিল সে। অভিনব আবার ভীষণ দরকারি গলায় বলল, শুনো মেয়ে, তুলি যখন শয়তানি করে তোমাকে ডেকেই এনেছে, একটা কথা বলি, আবার বাবাকে তো চিনো, তোমাদের সিআই সাহেব। সে যদি জিজ্ঞেস করে আমি তোমার কে, তাহলে সত্যিটাই বলবে। উনি ভেতরে ভেতরে ভুলভাল সন্দেহ করছেন। বড়ই ডেপো টাইপের লোক। ওনার দিকে চেয়েই আমার এমন স্টেজে উঠতে হচ্ছে। আশা সভয়ে জানতে চাইল, কেমন সন্দেহ? অভিনব উঠে দাঁড়িয়ে লম্বা তারওয়ালা বেজ গিটারটা হাতে নিয়ে নাড়াচাড়া করে দেখতে দেখতে হঠাৎ খাক করে ওঠে বলল, সেটা তোমার জানতে হবে না। যাও এবার। স্টেজে ওঠার সময় হয়ে গেছে আমাদের। আশা জানত লোকটা এমন কোনো উত্তরই তাকে ছুড়ে দেবে। জেনেও এমন প্রশ্ন করাটা নিপাট ধৃষ্টতা বটে। অন্যান্য মানুষের সামনে সে বেশ ভদ্র বেশে কথা বলে, অথচ তার কাছে আশার ২ পয়সাও মূল্য নেই। কারণ আশা সমাজে নিচস্তরের মানুষ আর সে যথার্থ উঁচুতে অবস্থান করছে। উঁচু জাতের মানুষের মুখে নীচদের সম্পর্কে এর চেয়ে ভালো কিছু কি আদপেই প্রত্যাশার যোগ্য? কাঠ নিজের প্রতি নিজের হীনমন্যতা আশাকে কুড়ে কুড়ে খায়। সে অভিনবের ধমক গোগ্রাসে হজম করে আতিবিতি করে বলল, ঠিক আছে, যাই। আসসালামু আলাইকুম। হু, ওয়ালাইকুম সালাম।
প্রস্থানোদ্যত আশাকে পেছনে থেকে বলল অভিনব। শুনো, কনসার্টে থাকবে? আশা পেছনে ঘুরে দাঁড়িয়ে বলল, না, আমার পড়া আছে। অভিনব ভুরু যুগল কোটি করে, অধর প্রশস্ত করে, মৃদু মৃদু মাথা ঝাঁকিয়ে অদ্ভুতদর্শন মুদ্রা ফুটিয়ে বলল, গুড গার্ল, যাও পড়ো গিয়ে। বলে অভিনব আবারও বাদ্যযন্ত্র নিয়ে খুটুর খাটুর করতে ব্যস্ত হয়ে পড়ল। আশা সেই কক্ষ থেকে বেরোনোর পথে দরজার কাছে দাঁড়িয়ে পড়ে আশেপাশে একবার বেগে দৃষ্টিপাত করল। এরপর ব্যাগ থেকে সিঙারার থলেটা বের করে চৌকাঠের পাশে রেখে সশব্দে করে বলল, আপনার সিঙারা আপনি খান। বলেই আর কালবিলম্ব না করে দ্রুত লম্বা দিল জায়গাটা থেকে। বেশ কয়েকটা দিন নির্বিবাদে কেটে গেল। ভর্তি হবার অল্প কিছুদিনের মধ্যেই আশার মিডটার্ম পরীক্ষা শুরু হল। শেষাশেষি ভর্তি হওয়ায় পরীক্ষা তেমন ভালো হল না। এবার ফাইনাল পরীক্ষায় কোনো মতে উত্তীর্ণ হলেই হয়, পরের সেমিস্টার থেকে নিয়মমাফিক সব সমাপন করা যাবে। সেদিনের পর থেকে বদি ভাইয়ের আর কোনো দেখা পাওয়া যায়নি। আশা মনে মনে একপ্রস্থ খুশি হলেও একটা দুশ্চিন্তার ক্ষীণ রেখা বরাবরই হৃদয়ের এক কোণে খুপড়ি বাসা বেঁধে অবস্থান করছিল নিশিদিশি, যা আশাকে দিনে দিনে অশান্ত করে তুলছিল ভেতরে বাহিরে, মননে চলনে। কখন কোনো দিক থেকে ওতপাতা দাতাল প্রাণীর মতো ঝাঁপিয়ে পড়বে তা কে বলতে পারে। একদিকে কুলসুমা আর তার ছেলেদের কুবুদ্ধিপূর্ণ দৌরাত্ম্য, অন্যদিকে ভালো মানুষের খোলস মোড়ানো বদির কুচক্রিপনা, নাদিয়ার নির্লজ্জ তম্বিতম্বি, সব মিলিয়ে আশার অবস্থা সর্বদাই দোদুল্যমান। কখন কি ঘটে যায় তা চিন্তারও অতীত। অপর পাশে আবার কুলসুমার বড় ছেলে মনিরও সবার অগোচরেই তাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। রাইসার মাধ্যমে জানা গেল মনির আশাকে কিছু বলতে চায়, যা আজ পর্যন্ত আশার শ্রবণতীত। বড় ভাইয়ের চাপে পড়ে কখন যে সে ফস করে হাটে হাড়ি ভেঙে দেয় তা নিয়েও রয়েছে দুশ্চিন্তার অজস্র সুসজ্জিত ডালি। এর মধ্যে একদিন মাঠের প্র্যাকটিক্যাল ক্লাস শেষে সিআই স্যার আশাকে তোড়জোড় করে ডেকে পাঠায়। নির্দেশ অনুযায়ী আশা দরজা ঠেলে সামনে এলে তিনি তাকে সামনের চেয়ারে বসতে বলেন। আশা বসে পড়ে সন্দেহসংকুচিত চিত্তে, তোমাকে আমি দেখেছিলাম আমার ছেলের সাথে, আমাই বাড়িতে। কি কাজে গিয়েছিলে? কোনো মুখবন্ধ ছাড়াই আলী সাহেব নিজের ভেতরে নিত্যদিন পুষে রাখা কথাটা বিনা জোরতায় বললে ফেললেন। শুনে আশা প্রথমে অপরিমিত বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল এবং পরে একটু মাথা খাটিয়ে বুঝতে পারল স্যার কোনো বিষয়ে কথা বলতে যাচ্ছেন। আসলে উনি আমাকে সাহায্য করেছিলেন অনেক। থেমে থেমে আর্স্ট গলায় বলল আশা। আলী সাহেবের চোখের দৃষ্টি নিমেষেই প্রখর হল। কেমন সাহায্য? আমাকে খুলে বলো। বলবো? হ্যাঁ বলো। আশা একটা দীর্ঘশ্বাস চেপে ইতস্তত চোখের তারা ঘুরিয়ে বলা শুরু করল। আমি বাড়ি থেকে পালিয়ে আসি কারণ ওখানে আমাকে একটা বৌদ্ধ ছেলের সাথে বিয়ে দিচ্ছিল এবং আমাকে ধর্মান্তরিত করার জন্য চাপ দিচ্ছিল। ওটা আমার একটা দুসম্পর্কের আত্মীয়ার বাড়ি। আমি জানি না এর পিছনে কি স্বার্থ ছিল তাদের। পালিয়ে আসার পথে ট্রেন দুর্ঘটনায় হয়। তখন ওনার সঙ্গে দেখা হয়। উনি আমাকে একটা রিসোর্টে নিয়ে যায় আর ডাক্তার দেখিয়ে সুস্থ করে তুলে। এরপর এভাবে সমস্ত ঘটনা উপর্যুপরি বিবৃত করল আশা। শুনে আলী সাহেবের মনে নিজের ছেলে সম্পর্কে একটা উন্নত গৌরবান্বিত ধারণার উদ্রেক করল। সমস্ত ঘটনার বিশদ বর্ণনা আগ্রহভরে শোনবার পর তার ভেতরে জন্মানো ধারণাটা সমূলে উৎপাটিত হয়ে গেল। তিনি এবার সামনে আসীন মেয়েটার কথা ভেবে চিন্তিত কণ্ঠে বললেন, পালিয়ে এসে ভালোই করেছ। পাড়াগায় এমন অদ্ভুত ঘটনাও হয়। নিশ্চয় কোনো স্বার্থ ছিল তাদের। কিন্তু তুমি কিভাবে চলছ এখন? আশা বিব্রত ভঙ্গিতে বলল, জি স্যার, একটা টিউশনি করি। ও, একটা টিউশনি করে শহরে জীবন চালানো মুশকিল। আরেকটা খুঁজে দেখো
ঠিক আছে, যাও এবার ক্লাস করো। আশা বিনয়াবনত মাথাটা ঈষৎ নুয়ে সায় দিয়ে মৃদুক্ল কণ্ঠে সালাম করে বেরিয়ে গেল। আলী সাহেব ওর চলে যাওয়ার পানে কয়েক মুহূর্ত নির্নিমেষ তাকিয়ে থেকে শেষে চশমাটা ভালোভাবে নাকের সাথে এঁটে দিয়ে আত্মনিবিষ্ট হয়ে পড়লেন। আশা দস্তুর মতো ক্লাসে ফিরে গেল। এই ক্লাসের স্যার তখনও উপস্থিত হয়নি। ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে গাকগাক করে কথা বলতে বলতে পুরো কক্ষটার পরিবেশ ভারী গমগমে করে তুলেছে। এতগুলা ছাত্রছাত্রীর মাঝে আশা যেন সম্পূর্ণ নিঃসঙ্গ। চুপচাপ ক্লাস করে মেসে ফিরে যায়। প্রয়োজনে অপ্রয়োজনে কারো সঙ্গে কথা বলে না। কেউ নিজ থেকে বলতে এলে তখন দুয়েক অক্ষর উচ্চারণ করে এই যা। শুধু ওই বোবা ছেলেটি বন্ধুত্বপূর্ণ দাবি দাওয়া নিয়ে উপস্থিত হয় বারে বারে। আশা এখন ওই ছেলেটাকে দেখলেই দূরে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করে। আজকের ক্লাসটা বোধহয় হবে না, এটা ভেবে কিছুটা পরিশ্রম ক্লান্ত আশা টেবিলের ওপর দুহাত ভাঁজ করে রেখে মাথাটা তার ওপর চড়িয়ে দিয়েছিল। হঠাৎ তার বোরখার হাতায় মৃদু মৃদু টান পড়ল। ধর্মর করে ওঠে বসে চারিপাশে ত্রস্ত চোখ বোলাল সে। তার ঠিক পাশের চেয়ারে হাসি হাসি মুখে বসে আছে সায়েম নামের বোবা ছেলেটা। দেখে কিছুটা কুকড়ে গিয়ে কিঞ্চিত সরে বসল সে। কিন্তু অবস্থানের কোনো পরিবর্তন হল না। এই ছেলেটিই তবে তার বোরখা টেনেছে। আশা কিছু বলতে যাওয়ার আগেই ছেলেটা নিজের ফোনটা আশার সম্মুখে। তাতে লেখা এই গরমে মুখ বেঁধে আছেন কেন? ফরজ বলে উত্তর দিল আশা। এতদিন বাঁধেননি কেন? ইচ্ছে হয়নি তাই। ছেলেটি আবার লিখল, আমরা কিন্তু বন্ধু হয়ে গেছি। আশা এবার একটু বিরক্তি ভরে বলল, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আপনি কথা বলতে পারলে পৃথিবীর মানুষ সব অতিষ্ঠ হয়ে যেত। কথাটা সায়েমের কানে আসতেই সে বজ্রাহতের ন্যায় নিশ্চল হয়ে বেদনাবিধুর দুটি চোখ মেলে আশাদিকে তাকাল। সেকেন্ড কয়েক একদৃষ্টে তাকিয়ে থেকে সেখান থেকে উঠে গেল ধীরে ধীরে। প্রথমটা আশা বুঝতে পারল না ছেলেটা মুখটাকে এমন তমিসরার মতো করে উঠে গেল কি কারণে। সে কি ভুল কিছু বলেছে? পরক্ষণেই কথাটা তার মাথায় পাথরের মতো এসে বাড়ি খেল যেন। হ্যাঁ, ভুলই তো, বড় ভুল। তার ভেতরের আত্মাটা বিগ্রহ আরম্ভ করল এই বলে, কারো অক্ষমতাকে এভাবে উল্লেখ করতে আছে বোকা মেয়ে। আশা বিদ্যুৎ বেগে বিশৃঙ্খলভাবে ওঠে দাঁড়িয়ে ছুটে গেল সায়েমের পিছু পিছু। ক্লাসরুম থেকে বেরিয়ে সায়েম করিডোরের কোমর সমান দেয়ালের পাশে বিমুখী হয়ে দাঁড়িয়েছিল। আপনি কি রাগ করেছেন? দূরে দাঁড়িয়েই প্রশ্নটা করল আশা। সায়েম নাসূচক মাথা নাড়ল। আশা ইতস্তত করে বলল, বুঝে বলিনি, দুঃখিত। সায়েম মৃদুহাস্যে আঙুলের ইশারায় বুঝাল, ঠিক আছে। কিন্তু দেখে ঠিকই বোধ হল চাপা অপ্রকাশ্য ব্যথাটা জ্বলজ্বল করছে এখনো। যা ঢেকে আশার চোখে ঠাউর হল না। আলাপচারিতা এ পর্যন্তই। এরপর স্যার এলো, ক্লাস হল। এরপর যে যার পথের পথিক হয়ে চলে গেল। 2 দিন পর এক ঠাঠা নিদাগপীড়িত রাত্রিবেলায় ছাদের এক কোনো দাঁড়িয়ে তারিনের সঙ্গে এই বিষয়ে কথা পারল আশা। জেনিও ছিল অল্প দূরে। এর আগে অভিনবের তাকে জোরপূর্বক সিঙারা খিলানোর ঘটনাটা লজ্জায় লুকিয়েছে সে। বলার প্রয়োজনও বোধ করেনি। নিজের বোকামির কথা অন্যের কাছে বর্ণনা করে শুধু শুধু হাসির পাত্র হওয়ার কোনো মানে হয়? কিন্তু আজকের বিষয়টি আলাদা। তারিন একটা বোবা ছেলে। আমার বন্ধু হতে চায়। ছেলেমানুষ কিভাবে বন্ধু হতে পারে তা আমার বুঝে আসে না। বড় চিন্তাযুক্ত কণ্ঠে বলল আশা। তারিন ঊর্ধ্বমুখী হয়ে আকাশপানে উদাস দৃষ্টিতে তাকিয়েছিল। আশা তার দৃষ্টি অনুসরণ করে তাকাল নাঙ্গা আকাশের ধূসর শূন্যতায়। একটু আগের ঝকঝকে চাঁদটাকে ঘোলাটে করে রেখেছে বিশাল একখণ্ড সফেদ স্থির মেঘপুঞ্জ।
ছাড়া ছাড়াভাবে গুটিকতক ম্লান তারকা আকাশময় হাহাকার করে বেড়াচ্ছে। গ্রীষ্মের গুমোট আবহাওয়া ঠেলে কালেভদ্রে শীতল বাতাস বয় কয়েক সেকেন্ডের নিমিত্তে, আবার হারিয়ে যায় কোথা। শহরে লোডশেডিং হল মাত্র। আলোকোজ্জ্বল শহরটা যেন নিমেষেই মৃত শহরের রূপ ধারণ করল। তারিন বিড়বিড় করে বলল, কি বললে? শুনিনি। আশা কথাটা আবার বলল। জবাবে তারিন বলল, ছেলে বন্ধু হতেই পারে। আমারও আছে। তোমারও আছে? কি সাংঘাতিক! আশার গলা চড়া এবং বিস্ময় বিস্ফারিত। তারিন হাসল। হা হা, সাংঘাতিক কেন? এখনের দিনে ওগুলো স্বাভাবিক ব্যাপার। আর ছেলেটার মন যদি অন্য কিছু চায় তবে সেটা তুমি তার দিকে তাকিয়েই বুঝতে পারবে। যদি না পারো তাহলে তুমি কেমন মেয়ে হলে আর? আবছা অন্ধকারে আশা স্মিত হাসল। কেউ দেখল না, তারিনও না। সে বলল, আমি অতস্ত বুঝি না ভাই। ওদের মধ্যে কথাবার্তা হচ্ছে দেখে জেনি ওপাশ থেকে তাদের পাশে এসে দাঁড়িয়েছিল একটু আগে। সে হঠাৎ মধ্যস্থতা করে কৌতুকের গলায় বলে ওঠল, আশা তোমাকে যে বিয়ে করবে সে প্রথমে খুশিতে আধমরা হয়ে যাবে। পরে যখন দেখবে তার বউয়ের কোনো ফিলিংসই নাই তখন বেচারার অবস্থাটা এমন হবে যে হিজলা বিয়া করাই ঢের ভালো ছিল। বলে নিজের কৌতুকে নিজেই একচোট অট্ট হেসে ওদের গায়ের ওপর হেলে পড়তে লাগল। তারিন খটমটো করে জেনির দিকে তাকিয়ে রামধমক দিয়ে বলল, চুপ কর লুচু মেয়ে। আল্লাহ তোর ফিলিংস সব উঠায় নিক। মর তুই। জেনি হে 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 করে কপট হেসে আবার পলকেই মুখ কঠিন করে বলল, শকুনের দোয়ায় গরু মরে না। আশা মুখখানা বাংলা পাঁচের মতো করে ঘুরিয়ে নিয়ে বলল, ধুর, আমি বিয়েই করব না। এভাবেই খাবো, দাব, ঘুমাবো। শেষ। আমার জন্য অন্যের কপাল পুড়বে কেন? জেনি জ্ঞানগর্ভ গলায় বলল, পুরানোর জন্য নারীর জন্ম, বুঝলে? আলপটকা তারিন ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে আধারের মধ্যে অলক্ষ্যে সবার গা ছুঁয়ার চেষ্টা করে বলল, এই দেখ দেখ, নিচে কয়েকটা লোক গেটের সামনে ঘুরঘুর করছে। মেয়েদের মেসের সামনে কি মতলব? সবার জোড়া জোড়া চোখ মুহূর্তেই তর্কবিতর্ক ভাব ছেড়ে দিয়ে তারিনকে অনুসরণ করে নিম্নমুখী হল। পাশের ভবনের প্রজ্জ্বল আলোতে আশার মস্তিষ্ক দুজনকে বিশদভাবে চিহ্নিত করতে পারল এবং সঙ্গে সঙ্গেই সে আতকে উঠে বলল, এরা এখানে কিভাবে এলো? জেনি চোখ বলল, মালগুলারে চিনো তুমি? আশা আর্তভীত গলায় মিনমিন করে বলল, ভালো করে চিনি। সে আতকে উঠে বলল, এরা এখানে কিভাবে এলো? তারিন শটান দাঁড়িয়ে শুধাল, কারা এরা? আশা জেনির দিকে এক পলক আর্দৃষ্টি নিক্ষেপ করে বলল, উইয়ে, বদি ভাই আর আমাদের এলাকার একটা ছেলে সাথে। এখন কি হবে? আশার শেষোক্ত বাক্যে কিঞ্চিত ভীরুতার আভাস। তারিন বলল, কিছু হবে না। চলো কথা বলি গিয়ে। পাগল নাকি? আর্তনাদ করে ওঠে আশা, ওই লোক ভালো না। তার চেয়ে বরং রুমে চলো। তারিন প্রতিবাদী গলায় বলল, খারাপ বলে আমাদের বাসার সামনে কিছু করতে পারবে না। আমরা তিনজন আছি। একসাথে চেঁচালে পুরো এলাকার লোকজনের কান বয়রা হয়ে যাবে। চলো। কথামতো সবাই নিচে নামার জন্য পা বাড়াল। জেনি শুরুতে কিছুটা ইতস্তত করলেও পরে ভাবল, অহেতুক তারিনের রোষানলে পড়ার চাইতে তার সঙ্গ দেওয়াই উত্তম। তড়িৎ বেগে সিঁড়ি ভেঙে শেষতলায় নামার আগে সবার গতি একটু ভয়ভাবাপন্ন হয়ে শ্লথ হল। ধীরে সন্তপর্ণে নামতে নামতে উৎকর্ণ হল সবাই। চোখের দৃষ্টি বন্য নেকড়ের মতো তীক্ষ্ণধার। একদম নিচতলার ল্যান্ডিংয়ে এসে দাঁড়াতেই সবাই কারো পায়ের শব্দ পেল। সবারই বিদিত যে
এ সময় নাদিয়া ছাড়া আর কেউ ফেরে না। তারিন সিঁড়ির 2 থাক নিচে নেমে উকি দিয়ে দেখল, হ্যাঁ ঠিক, নাদিয়াই আসছে। দেখা দেখি আশা এবং জেনি একজনকে ঘেঁষে অন্যজন উকি দিল গেটের ছিদ্র ভেদিয়ে। নাদিয়া সন্দেহভাজন লোকগুলোকে দেখেই থমকে দাঁড়িয়েছে। কয়েক মুহূর্তে তাদের অবলোকন করে উদ্ধত গলায় বলল, কি চান এখানে? বদি দম্ভভরে এগিয়ে এসে বলল, একটা মেয়েকে চাই। নাদিয়ার চোখের তারায় যেন ধক করে আগুন জ্বলে ওঠল। কোনো মেয়ে? কেন? এই বিল্ডিংয়ে থাকে। নাম বলা যাবে না। আপনি কে? জানতে চেয়ে উপরে নিচে চোখ নাচাল বদি। আমি কে সেটা বড় কথা না। আপনারা সব এখনই এখান থেকে যাবেন, নইলে কপালে খারাপই আছে। কি করবেন? আপনার কাজে আপনি যান। মেয়ে মানুষ, গায়ে পড়ে ঝগড়া করতে আসেন কেন? কথাটা সম্পূর্ণ শেষ হতে না হতেই নাদিয়া ফট করে ব্যাগ থেকে একটা পিস্তল বের করে লোকটার মাথায় ঠেকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, পুলিশের সাথে মশকারি? থানায় চল সব। বদির অবস্থা লবেজান। এতটা চমক সে আশা করেনি এই মেয়েটি থেকে। বেসামাল পরিস্থিতি দেখে একজন সহচর পলায়নোদ্যত হতেই তড়িৎচঞ্চলে নাদিয়া সেদিকে পিস্তল তাক করে চেঁচাল, এই দাঁড়া, গুলি করে পঙ্গু করে দিব একদম। লোকটি 2 হাত উপরে তুলে দাঁড়িয়ে পড়ল। গিলল শুকনো ঢোক। পিস্তলটা আবারও বদির কপালে ঠেকিয়ে নাদিয়া তার উদ্দেশ্য বলল, আজকের মতো ছেড়ে দিচ্ছি। এরপরে যেন আর না দেখি তোদের। যা। মুক্তি পেয়ে লোকগুলো যে যেভাবে পারল সেভাবে জায়গাটা থেকে প্রস্থান করল। নাদিয়া ডানে বামে একবার চোখা দৃষ্টিতে তাকিয়ে লম্বা পা ফেলে গেটের ভিতর ঢুকে গেল। সিঁড়িতে পা দিতেই লক্ষ্য করল উপরের 3টা মানবমূর্তি সরীসৃপের মতো সরসর করে সরে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হল। এতক্ষণ নিচে ঝুঁকে উকিঝুঁকি দিতে দিতে ওদের রণকাণ্ড উপভোগ করছি আশা, তারিন আর জেনি। কাণ্ডটা ঘটিয়ে নাদিয়া এত দ্রুত এসেছে যে তারা নড়ার সময়ও পায়নি। কাজেই ধরা পড়তে হল। কি রে, তোরা সব এখানে কি করিস? ও দেখলি কিভাবে মানুষটা বোকা বানিয়ে খেদাতে হয়? বলতে বলতে উপরে উঠে আসে নাদিয়া। আশাকে হাতে ধরা পিস্তলটা দিয়ে বলল, নে, খেলনা পিস্তল এটা। তোর মতো গাধি মেয়ের কাজে লাগতে পারে। আশা ভয়ে ভয়ে পিস্তলটা হাতে নিলে পরিশ্রান্ত নাদিয়া এক নিঃশ্বাস ফেলে টকটক শব্দ করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। সবাই যেন বিস্ময় হতভম্ব হয়ে প্রস্তরীভবন হল। মিনিট এক কারো মুখে কথা উঠল না। খানিক পর জেনি শুধু দীর্ঘ একটা নিঃশ্বাস বাতাসে উন্মুক্ত করে দিয়ে বলল, নাদিয়া একটা জিনিস ভাই, সে যারে বিয়ে করবে তার জীবনটা তামাতামা করে ফেলবে। তিতিবিরক্ত হয়ে তারিন কিছু একটা বলতে গিয়েও চুপ মেরে গেল। মেয়েটার সঙ্গে কথা বলাই বৃথা। বদি ভাই ভয় পেয়ে চিরবিদায় হল মনে করে আশা মনে মনে বেশ আপ্লুত হল। কিন্তু কদাচার বদি ভাই যে সমূলে উৎপাটিত গাছের মতো নিঃশেষ হয়ে যায়নি তা আশা ধীরে ধীরে অনুমান করতে পারে। বিষাক্ত গাছটি কেবল কেটে ফেলা হয়েছে ধারালো কোনো অস্ত্র দিয়ে। গাছের গোড়া ফেটে বিষাক্ত কচি ডগা অঙ্কুরিত হবে না তা কে বলতে পারে? বিষাক্ত গাছের শেকড় সমেত উৎখাত করতে এর চেয়ে বড় পদক্ষেপের প্রয়োজন, যা এই মুহূর্তে আসার নেই। মালয়েশিয়াতে বড় একটা কনসার্টে গানের দলবল নিয়ে সপ্তাহে 1.5 জন্য পাড়ি জমিয়েছিল অভিনব। উদ্দেশ্য এই যে, বড় বাজেটের কনসার্টটা শেষ হবার পর কয়েকটা দিন সেখানে থেকে একটু বিদেশ পরিভ্রমণ করা। আলাদাভাবে ভ্রমণের বাতিক তার না থাকলেও কনসার্ট এবং শুটিংয়ের কাজে দেশবিভূঁইয়ের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয় তাকে। সেই সময়টা সে শুধুমাত্র কাজের মধ্যে লীন না থেকে স্বেচ্ছায় একটু ঘোরাঘুরি করে যাবতীয় অবসাদের ঝুড়িটা দূরে নিক্ষেপ করার চেষ্টা করে। কিন্তু এবারের ভ্রমণে মাথার ঝুড়িটা নিরিক্ত হবার বদলে আরও বড় বোঝা মাথার ওপর এসে পড়ল।
ব্যাপারটা খোলাসা করে বলি, মালয়েশিয়ায় অভিনবের একজন দুসম্পর্কিত বোন রয়েছে। নামে দুসম্পর্কীয় অনেক দূর ইঙ্গিত করলেও সম্বন্ধে তারা চাচাতো ভাইবোন। ছোট থেকেই অভিনব তার বাৎসল্যছায়ার ডাগর হয়েছে। তার স্বামী পরিবার নিয়ে মালয়েশিয়ায় বসবাস করতেন গত 1 দশক ধরে। এখানে স্মরণ করা অপ্রাসঙ্গিক নয় যে তাদের বিবাহকালে স্বামীর বয়সটা একটু বেশিই ছিল। বিয়েটা হয়েছিল সে সময়ের একরোখা কিশোর অভিনবের সম্পূর্ণ অমতে। নিষ্ফলস্বরূপ ভগ্নিপতির সঙ্গে অভিনবের চুল পরিমাণ বনিবনা ছিল না। সে যা হোক, কনসার্ট যেদিন শেষ হল আকস্মাৎ অভিনবের কাছে খবর এলো মালয়েশিয়ায় অবস্থিত তার বোনের স্বামী স্ত্রীপুত্র আর অগাধ টাকাপয়সার মায়া ত্যাগ করে হার্ট অ্যাটাকে গত হয়েছেন। খুবই দুঃসংবাদ। বোনের বৈধব্যে অভিনব যেমন মর্মাহত হল, তেমনি বোনকে দেশে ফিরিয়ে আনার প্রস্তাবে তার বেদনাপীড়িত মন কিছুটা হালকা হল। মরদেহ দেশে নিয়ে যাওয়ার সকল দায়িত্ব অগত্যা অভিনবের উপরেই বর্তাল। তার গানের দলের সদস্যরা তাকে যথাসাধ্য এ কাজে সাহায্য সহযোগিতা করল। বিধায় খুব একটা অসুবিধে হল না। যে উচ্ছ্বাস নিয়ে গায়ক দেশ ত্যাগ করেছিল সেই উচ্ছ্বাস কল্লোলিত নদীর সব জল যেন গ্রীষ্মের অকাল খরতাপ সরসে শুষে নিয়ে পালিয়ে গেল। দেশে ফিরে অভিনব সমস্ত যোগাযোগ বন্ধ রেখে একান্ত মনে নিষ্কর্মে কয়েকটা দিন অতিবাহিত করল। এর মধ্যে দাফনকাফন সম্পন্ন করে আশেপাশে কয়েকটা জায়গা ঘুরে একটা খালি ফ্ল্যাট খোঁজার প্রয়াস করল বোনের জন্য। সদ্য বৈধব্যদশা বরণ করা বোন বাকি জীবনটা প্রিয়জনদের কাছাকাছি থাকতে চায়। প্রাণান্তে তার স্বামী যা রেখে গেছেন তাতে 2 পুরুষ বসে খেতে পারবে। কিন্তু কাছে পিঠে সহসা কোনো উপযুক্ত ফ্ল্যাট যখন পাওয়া গেল না, তখন আলী সাহেব মেয়েকে একদিন বলেই ফেললেন, আর বাসা খুঁজতে হবে না, আমাদের উপরতলার ফ্ল্যাটে থাকলেই পারিস। ওখানে আমার লাইব্রেরি ঘরটা ছাড়া অন্য সব ঘর পরিত্যক্ত। ভেবে দেখ, কাছাকাছি থাকতে চাইলি, আমি না হয় একটু স্যাক্রিফাইস করে ব্যবস্থা করে দিলাম। সঙ্গত কারণে তিনি মেয়েকে ভয় করতেন। কথাটা বলে ফেলে মনে মনে প্রশান্তি ভোগ করলেন তিনি। মেয়ে একটু গাইগুই করলেও শেষমেশ রাজি হতেই হল। অতপর বোনকে সমস্ত গোছগাছ করে দিয়ে অভিনব আবারও নিজের ব্যস্ততম জীবনে প্রবেশ করল বছরের প্রথম দিন উপলক্ষে চমকপ্রদ একটা গান নিয়ে। গান শুনে অনলাইনে অফলাইনে সবাই ভূয়সী প্রশংসায় মত্ত হল। এমনকি কয়েকদিনের মধ্যে অভিনবের বড় বোন অর্থাৎ সদ্য স্বামীহারা অভাগিনী বোনও এই গানের প্রশংসা করল এইভাবে, আমি জানতাম আমার ভাই ভালো গায়, এখন দেখি সত্যিই ভালো গায়। ভাবছি তোর গান এতদিন কেন শুনিনি। অভিনব কৌতুক করে বলেছিল, কথায় আছে না, গেয়েও যোগী ভিক পায় না, ঘরের লোকের দাম নেই আর কি। ঠিক ঠিক। বিপুল হাস্যরোল ধ্বনিত হল। দিন কতক ধরে মরার মতো পড়ে থাকা বোনকে হাসতে দেখে অভিনব আরও খুশি হয়। ছোট বোন ইহিতা অবশ্য গানটা নত শোনে না, ভাইয়ের ব্যাপারগুলো নিয়ে মাথাও ঘামায় না। সে আছে আর তার তুমুল পড়াশোনা আছে। বাবার স্বপ্ন পূরণে সে এক পায়ে খাড়া। শেষ একটা মাস যাবতীয় দুশ্চিন্তা থেকে নিজেকে আলাদা করে পুরোপুরি পড়াশোনার অতল সমুদ্রে ডুবিয়ে রাখল আশা। যে করেই হোক পাস তো করা চাই। দস্তুর মতো পরীক্ষা শুরু হল। আশাবরী ডানে বামে না তাকিয়ে নিজের মস্তিষ্ক প্রসূত লেখা দিয়েই চলনসই টাইপের পরীক্ষা দিতে লাগল। আপাতত কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই। কোনো মতে উত্তীর্ণ হওয়াটাই মূল এবং অভীষ্ট লক্ষ্য। সেমিস্টার শুরুর অনেক পরে আশায় অনেক কিছুই মিস করে গেছে সে। নিজের অল্পভাষী স্বভাবের কারণে কারো কাছে গিয়ে সেই ক্ষতি পূরণ করার সাধ্য তার হয়নি। কেউ কেউ ফোপর দালালি করতে এলেও আশা সসংকোচে ফিরিয়ে দিয়েছে অন্য কোনো উদ্দেশ্য অন্তর্নিহিত রয়েছে ভেবে।
সেই বোকামিগুলোর চরম মাসুল টেনেটুনে পরীক্ষা দেওয়ার মাধ্যমেই শোধ করতে হচ্ছে। একদিন পরীক্ষার মাঝপথে সিআই আলী স্যার এসে বলে গেলেন পরীক্ষা শেষে একবার তার সঙ্গে দেখা করতে। উদ্গার উত্তেজনা নিয়ে আশা তড়িঘড়ি করে পরীক্ষা শেষ করে উপস্থিত হল সিআই স্যারের সামনে। মুখে আতঙ্ক আর কিবলে না কিবলে টাইপ উদ্বেগের সংমিশ্রণ করে সে জানতে চাইল, ডেকেছিলেন স্যার? আলী সাহেব ল্যাপটপ সামনে রেখে কিছু একটা টাইপ করছিলেন গভীর একাগ্রতায়। আশার উপস্থিতিতে তার দিকে এক পলক তাকিয়ে ল্যাপটপটা স্লিপ মুডে রেখে মুচকি হেসে বললেন, হ্যাঁ, তোমার জন্য একটা দারুণ প্রস্তাব আছে। বসো। আশার অনবরত ধুকপুক করা হৃৎপিণ্ড যেন কেউ কোনো রূপ ইঙ্গিত ছাড়াই জোরে খামচে ধরল, আবার ছেড়ে দিল। চোখ গোলগোল করে স্যারের সামনে বসে পড়ল সে। প্রস্তাব? আশার কণ্ঠে বিস্ময় আর ভীরুতা। আমি বিয়ে করব না স্যার, আমি বিয়ে করব না। আলী সাহেবের মৃদু হাসিযুক্ত চোখ এবং মুখ একসঙ্গে ধারালো হয়ে ওঠল। মশকরা হচ্ছে? আমাকে দেখে কি তোমার বিয়ের উকিল মনে হয়? তোমাকে বিয়ে করতে কে বলল? আশা চোখ নিচু করে মিহি গলায় বলল, না স্যার, আপনিই তো বললেন। প্রস্তাব কি শুধু বিয়ের হয়? কত কিছুর প্রস্তাব হতে পারে। অভিনব ঠিকই বলেছিল। তুমি আসলেই বোকা মেয়ে। আজ থেকে কথা বুঝে তারপর উত্তর করবে। আশাবরী নিজের অনাকাঙ্ক্ষিত উদ্বেগের কারণে সংগঠিত ত্রুটিটা বুঝতে পেরে অপরাধী গলায় বলল, ভুল হয়েছে স্যার, বুঝতে পারিনি। তোমার জন্য একটা টিউশনি পেয়েছি। আমার কাছে অনেক ছাত্রই টিউশনির আবদার নিয়ে আসে, কাউকে আমি ফেরাই না। আশার মুখে একচিলতে সুখহাসি বসন্তের প্রভাতের রাঙা ফুলের মতো উদ্ভাসিত হয়ে ওঠল। সে স্যারের কথা সম্পূর্ণ হবার আগেই ঈষৎ ঝুঁকে পড়ে বলে ওঠল, সত্যি স্যার? কোনো জায়গায়? আলী সাহেবের মুখে অসম্পূর্ণ কথার বিরক্তি পরিস্ফুট হবার আগেই মেয়েটির অনিন্দসুন্দর নয়নচকর হাসিতে তার বিরক্তগুলো যেন কর্পূরের মতো উবে গেল। কি সুন্দর ঝলমলে পবিত্র হাসি আশাবরীর। আলী সাহেবের ভালো লাগল। পুরো অন্তঃকরণ ছেয়ে গেল অনিমন্ত্রিত নির্মলতায়। তিনি জবাবে মুচকি হেসে বললেন, আমার বাসায়। আমার মেয়ের স্বামী মারা গেছে কিছুদিন আগে। ওরা এখন আমাদের ওপরের তলাতেই থাকে। ওর ক্লাস 6-এর মেয়েটাকে পড়াতে হবে। পারবে? আশার মুখের হাসিটা ধীরে ধীরে মুখের গভীরেই কেন্নর মতো গা গুটিয়ে নিল। স্যারের বাসায়? অর্থাৎ সেখানে গায়ক বদ লোকটা থাকবে, যে সুযোগ পেলেই বোকাটে আশাকে দাব্র দিতে ভুল করে না। এটা কিভাবে হতে পারে? আশার বোধিতে এলো সে কি করবে। এদিকে স্বয়ং সিআই স্যার মুখ ফুটে এই প্রস্তাব দিয়েছেন, অথচ অজুহাত দেখানোর মতো কোনো যুক্তিযুক্ত কারণও আশার জ্ঞানের বাইরে। আশা নিশ্চুপ হয়ে কিছু একটা ভাবছে দেখে আলী সাহেব বললেন, ঠিক আছে, তুমি সময় নিয়ে ভাবো। তবে তাড়াতাড়ি জানাও আমাকে, ওরা আবার পড়াশোনা নিয়ে ভীষণ সেন্সিটিভ। নয়তো অন্য বিশ্বস্ত কাউকে দেখতে হবে। এখন যেতে পার। আশা পরীক্ষার ফাইলটা হাতে তুলে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে স্যার, জানাবো আপনাকে। এরপর সালাম দিয়ে বেরিয়ে গেল সে। এরপর সারা পথে এই বিষয়ে গভীর চিন্তাভাবনা করেও কোনো সঠিক সুরাহা পেল না আশা। মনের বেহাত দড়িটা যেন দুদিক থেকেই টেনে চলেছে কেউ, যার ফলে এই অযাচিত দোটানা। সিআই আলী সাহেব আশাবরীর এই সাক্ষাতের আগে একদিন রাতে খাবারের টেবিলে এই বিষয়টা তুললেন। যেহেতু তার অতিশয় ব্যস্ত ছেলেকে খাবারের টেবিল বাদে অন্য কোথাও চিরুনি অভিযান চালিয়েও খুঁজে পাওয়া ভার, কাজেই এই বিষয় পাড়ার পর ছেলের প্রতিক্রিয়া দেখার এই মোক্ষম সুযোগ। সেটাই তিনি কাজে লাগালেন। এবার আর কোনো ছলচাতুরি না করে সরাসরি ছেলের উদ্দেশ্যে বলেছিলেন,
রুবির মেয়েকে পড়ানোর জন্য একটা টিউটর খুঁজে পেয়েছি। অভিনব নির্বিকার চিত্তে জানতে চাইল। কি নাম? কি করে? কতটা বিশ্বস্ত? পুরোপুরি বিশ্বস্ত। আমার ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। চলন বলন অত্যন্ত সাধারণ, কিন্তু অল্পদিনেই বুঝলাম পড়াশোনায় ভালো। নাম আশাবরী। বলেই আলী সাহেব ছেলের দিকে আর দৃষ্টি নিক্ষেপ করলেন। নামটা শুনে অভিনব খাওয়া থামিয়ে কপাল কুটি করে বলল, সেই গাধা, বোকা মেয়েটা না? আশাবরীই তো নাম ছিল বোধহয় তার। শেষের বাক্যটা অন্যদিকে তাকিয়ে নিজে নিজে জনান্তিক করল অভিনব। তুমি তাকে চিনো নাকি? বাঁকা প্রশ্ন বাবার। ছেলে মনোযোগী হয়ে চোখ ফিরিয়ে ক্যাটক্যাট করে বলল, আমি জানি আপনি সব জানেন, আপনার ক্লোজ ছাত্রী হিসেবে নিশ্চয় সব বলেছে আপনাকে। জেনেও খুঁটিয়ে দেখা আপনার স্বভাব। এটার কোনো মানে নেই। ওই মেয়েটাকে যদি টিউটর হিসেবে আনতেই চান তবে ভালো, কিন্তু কোনো ঝামেলার দায়ভার আমি নেব না। মেয়েটা আস্ত একটা ঝামেলা। বলতে বলতে হাত ধুয়ে মুখ মুছে খাবার টেবিল ছেড়ে উঠে গেল সে। প্রস্থান করল অবিনয়ীভাবে। স্টুডিওতে এসে আশাবরীর জন্য জঘন্য গান বানানোর স্পৃহাটা আবারও স্ফীত হল অভিনবের মনে। আজকে এই অপয়া মেয়ের জন্য তাকে দীর্ঘ একটা রাত্রি অর্ধভুক্ত থাকতে হবে। এক প্রকার রাগের বশেই সেদিন অভিনব গানের দুটি লাইন রচনার কাজে হাত দিল। ঘরছাড়া কন্যা আশা, শুরু করলে কি তামাশা? এত যাতনা দিয়েও তোমার মিটল না আশা। এতটুকু লিখে অভিনব কাগজটা ছিঁড়ে 10 টুকরো করে মনে মনে বলল, না, আরও জঘন্য গান হওয়া চাই, আরও জঘন্য। পরীক্ষা শেষ হবার আগে পাছে মাসটাও শেষ হল। একটা মাস শেষ হওয়া মানে আশার দেহে মনে ঘোর বর্ষা নেমে আসা। সেই বর্ষার বানে আশাবরী যেন থই হারিয়ে ফেলে। এবারও দুর্ভাগ্য আশাকে ছেড়ে গেল না। টিউশনিতে জবাব পেয়ে এসেছে সে। এই মাসের অর্ধেক থেকে আর সেখানে যাওয়া হবে না তার। গৃহকর্তার অন্য জেলায় বদলিতে তার ভাগ্যের চাকাও যেন উল্টো দিকে ঘুরতে শুরু করল। কিছু ঋণ শোধ করে, না কিনলেই নয় এমন কিছু জিনিসপত্র কেনার পর মাসের কয়েকটা দিন না গড়াতেই হাতটান পড়ল। কেবল 2 বেলা খাওয়া ছাড়াও চলতে গেলে কত রকমের খরচ আছে তা কেবল যার নেই সেই অনুভব করতে পারে। আশা পারছে। পদে পদে তাকে অর্থের জিঞ্জিরে আটকে যেতে হচ্ছে। একদিকে পড়াশোনা নেই, অন্যদিকে টিউশনিও নেই। ঠনঠনে হাতের মুঠো, ঠনঠনে উপার্জনের পন্থা। এক মেসে রান্নার দায়িত্ব পালন করে জীবনরথ চালানো বেজায় মুশকিল। সেদিনের সিআই স্যারের প্রস্তাবটা পরীক্ষার চাপে প্রায় ভুলতে বসেছিল আশা। আজ হঠাৎ এই চরম বিপর্যয়ের দিনে দিনটার কথা চোখের পর্দায় ভেসে ওঠল। পড়াশোনার ব্যস্ততায় তারিনকেও এই বিষয়ে জানানো হয়নি, কিন্তু এখন আর জানানোর কিছু নেই। আশার জন্য অন্য সব পথ রুদ্ধ। এবার সকল বাধা ডিঙিয়ে একটা গতিক তার করতেই হবে, নয়তো ঘুনে খাওয়া কাঠের মতোই বিনা হস্তক্ষেপে ধীরে ধীরে ঝরে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তারিন মেসে ছিল না। আশা জেনি থেকে ফোনটা মেগে নিয়ে সিআই স্যারের নাম্বারে ডায়াল করল। প্রথমবারেই রিসিভ হল। আশা মৃদু হৃৎকম্পে ফোনটা কানে দিয়ে সালাম দিল। ওপাশ থেকে সালামের প্রত্যুত্তর সমেত প্রশ্ন এলো, কে? স্যার, আমি আশা। আশাবরী। ও হ্যাঁ বলো। আপনার নাতনিকে পড়ানোর কথা বলেছিলেন, আমি রাজি স্যার। এতদিন পর? আশার বুকটা ধক করে উঠল। তবে কি জায়গাটা ইতোমধ্যেই কেই অধিকার করে নিল? সে চোখের দৃষ্টি ক্ষীণ করে জিজ্ঞেস করল, বেশি দেরি হয়ে গেল কি স্যার? দেরি তো হয়েছেই, তবে আরেকটু দেরি হলে অন্য কেউ এসে পড়ত। যাই হোক, পারলে কাল থেকেই চলে এসো।
বাসা চিনো? শুনে আশার দোদুল্যমান মন একটা স্বস্তির দীর্ঘ নিঃশ্বাস নিল। এরপর বলল, না স্যার, একবারই গিয়েছিলাম, পথ চিনি না। ঠিক আছে, আমি এই নাম্বারে ইনবক্স করে দিচ্ছি। আচ্ছা, বলে প্রফুল্লচিত্তে ফোন রাখল আশা। চুলোর যা কই বদ গায়ক। সে কি জানে আশা তার এতটুকুও ধার ধারে না। পরের দিন সকালবেলা উঠেই আশা আচ্ছামতো সাবান মাখিয়ে গোসল সেরে নিল। যেন তেন কথা নয়, আশা আজ নতুন টিউশনিতে যাচ্ছে, তাও কিনা বড় এক সম্ভ্রান্ত পরিবারে। সচরাচর সে দুপুরে রান্নার কাজকর্ম শেষ করেই স্নানাগারে পা রাখে। কিন্তু আশার ভ্রম হয় যে ওই গায়ক লোকটা তাকে আশেপাশে দেখলেই নাক ছিটকায়। নিশ্চয় তার গায়ে আষ্টে দুর্গন্ধ ছুটে, নয়তো অযথাই এমন করার তো কোনো কারণ নেই। ভেবেই আশা সকাল সকাল গোসলটা সেরে 2 দিন আগে ফুটপাত থেকে 40 টাকা দামে ক্রয় করা লাল রঙা আতর মেখে নিল। সঙ্গে সঙ্গে পুরো ঘরময় ভুরভুর করে ব্যাপৃত হয়ে গেল আতরের অস্থায়ী সৌরভ। ঝাঝালো সোঘ্রাণ আতরটার কখনো মাথা ধরে যাবার উপক্রম হয়, কিন্তু আশার ভালোই লাগে। আতর মাখার পর আশা নিজের মুখটা আয়নায় দেখল ঘুরিয়ে ফিরিয়ে। এই সংক্ষিপ্ত জীবনে তার এই মুখটা কৃত্রিম প্রসাধনের ছোঁয়া পেয়েছে মোটে কয়েকবার। একটু চোখ বন্ধ করে মস্তিষ্কে চাপ দিয়েও ভাবলেই হাতে গোনা যায়। আজও কোনো প্রসাধনের প্রয়োজন বোধ হল না। কেবল শ্যাম্পু করা উড়ুক্কু চুলগুলো চূড়োখোপা করল। এরপর নিকষকালো রঙা বোরকাটা গায়ে গলিয়ে নেকাব বেঁধে বেরিয়ে পড়ল মুখে কিছু না দিয়েই। দিবেই বা কোত্থেকে? হাতে আছে কেবল খুচরা কিছু টাকা, যা দিয়ে শুধু আজকের গাড়ি ভাড়াটা হবে। বেরোতে বেরোতে জঠরজ্বালায় সে ভাবল, তারিনকে এ মাসে কিছু টাকা কম দিলেও চলত। অন্তত এত সুদীর্ঘ রাতের পর প্রখর রৌদ্রময় সকালটা বুভুক্ষ থাকতে হতো না। রিক্ত জঠরে শহরের অলিতে গলিতে গন্তব্য খুঁজে ফেরার এই দুঃখের দিন কবে ঘুচবে কে জানে। একটু দেরিতে হলেও খুলশি অভিজাত এলাকায় অভিনবের রাজকীয় তেতলা বাড়িটা অবশেষে খুঁজে বের করল আশা। পুরোপুরি নিশ্চিত হবার জন্য কাগজে টুকে রাখা ঠিকানাটায় একবার চোখ বুলিয়ে বাড়ির বাইরের মানুষ সমান দেয়ালে খোদাই করা অংশে চোখ বুলিয়ে নিশ্চিত হল সে। হ্যাঁ, এটাই। 1 পা 2 পা করে পেছনে হেঁটে এসে চোখ ভরা বিস্ময় নিয়ে তাকাল সে। একটা সিএনজি আশুবেগে তার গা ঘেঁষে চলে গেল। কিছুটা চমকে ওঠে আবার আগের স্থানে এসে দাঁড়াল সে। কি আশ্চর্য বিষয়! যে মানুষটি থেকে আশা যোজন দূরত্বে থাকতে চায় সবসময়, প্রকৃতির অমোঘ টানে বারবার তারা পরস্পর মুখোমুখি হচ্ছে। আশার ছুটে পালাতে হলো এই ঐশ্বর্যমণ্ডিত ভবনের সামনে থেকে। কিন্তু উপায় নেই। জীবনের সব ইচ্ছে যদি প্রাধান্য পায় তবে সেই জীবন বৃথা হয়ে যায়। কারণ বেশিরভাগ ইচ্ছেরাই অক্লানের বোঝা বয়ে আনে। বাইরে একজন গৌরবর্ণা অতীব সুনয়না মেয়ে দাঁড়িয়ে আছা দেখে দারোয়ান উকি দিয়ে পুছল, আপনি কে আপা? কাকে চান? আশা পড়ল দৈব বিড়ম্বনায়। দুর্ভাগ্যবশত স্যারের নাম কিংবা তার ভবিতব্য স্টুডেন্টের নাম আশার জানা ছিল না। ইনস্টিটিউটের সবাই সিআই স্যার বলেই চিনে আলী সাহেবকে। আশা বলল, সিআই স্যারকে চাই। দারোয়ান নতুন, এত ইতিবৃত্ত তার জানা নেই। সে খটখটে গলায় জানাল, এখানে সিআই নামে কেউ নাই। অনন্যপায় আশা একটু অস্বস্তি নিয়ে অভিনবের নাম বলল, অভিনবকে চাই। উইয়ে গায়ক ভয়ঙ্কর লোকটা আছে? ও ঠোঁট গোল করে ও শব্দটিকে লম্বা করে টান দিল দারোয়ান। তাইলে আপনি গায়িকা? গান করতে আসছেন? এজন্যই আপনার গলা সুন্দর। আসেন আসেন, বেয়াদবি নিবেন না আপা। মুখবাধা, চিনতে পারি নাই। আসলে গায়িকারা তো টাইট জামা পরে আসে।
তাই ইত্যাদি ইত্যাদি। লোকটা আশাকে কোনো কথা বলার সুযোগই দিল না, নিজেই বাচালের মতো বকবক করে যেতে লাগল। আশাও আর তার ভ্রান্তি দূর করার প্রয়োজন বোধ করল না। বাড়িতে ঢুকতে পারলেই কেল্লাফতে। দারোয়ানের আকাট মূর্খের মতো অমূলক ভাবনায় কার কি আসে যায়। আশা গেটে প্রবেশ করেই কোনো দিকে যাবে তা বুঝতে না পেরে দারোয়ানের দিকে সপ্রশ্ন দৃক্পাত করল। দারোয়ান হাতের ইশারায় নিচতলার অভিনবের স্টুডিও রুমটা দেখিয়ে দিল। আশা ডানে বামে তাকিয়ে দেখল প্রবেশদ্বারে কোনো কলিং বেলের অস্তিত্ব নেই। আশা দরজায় মৃদু মৃদু করাঘাত করল বেশ কয়েকবার, তথাপি ভেতর থেকে কোনো প্রকার সাড়া এল না। দারোয়ান আর চোখে খানিকক্ষণ দৃশ্যটা দেখে শেষে এসে বলল, উনি ভেতরে আছেন। স্যার আছে ভেতরে? যে আছেন, ঢুকতে পারবেন। একে তো পেটে কিচ্ছুটি পড়েছি সকাল হতে, তার ওপর আবার এত দৌড়ঝাঁপ। ক্লান্ত হয়ে পড়েছিল আশা। কাজেই সে আর দরজার সামনে তাইরে নাইরে না করে ফিসফিস করে বিসমিল্লাহ বলে দরজার নব ঘুরিয়ে ভেতরে প্রবেশ করল ধীরে সুস্থে। সঙ্গে সঙ্গেই আশার গায়ে লাগল এসির শীতল ঝাপটা এবং পরক্ষণেই নাসারন্ধ্রে আঘাত হানল মোহময় এক কুহকি সুগন্ধ। উন্নতমানের চুম্বকার্ষণে দরজাটি আবার আপনিই রুদ্ধ হয়ে গেল আস্তে আস্তে। ভেতরে প্রবেশ করেই আশার দুচোখ যেন প্রখর বিস্ময়াভিভূত হয়ে কোটর ছেড়ে এক্ষুনি বেরিয়ে আসতে চাইল। তার মনে পড়ে গেল এই ঘরে সে এসেছিল একবার। হ্যাঁ, কয়েক মাস আগেই পালিয়ে যাওয়া আশাকে অভিনব যখন খুঁজে এনেছিল তখন এই ঘরেই এসেছিল সে। দুঃখজনকভাবে বাড়ির বাইরে থেকে এই ঘরের উপস্থিতি এবং কাঠামো আশার মস্তিষ্কের স্মৃতিভাণ্ডারে মজুদ ছিল না। সেদিন রাতে আশা এমনি বিষাদগ্রস্ত ছিল যে এই বাড়ির তেমন কিছুই তার মনে নেই। তাছাড়া ওই দারোয়ানি বা বলল কেন স্যার এখানে আছে? চঞ্চল বাঘ যেমন শিকারীর শিকার হয়ে আবদ্ধ খাঁচায় ছটফট করে, আশাও তেমনি এই আবদ্ধ কক্ষের ভেতর ছটফট শুরু করল। বেরোনোর জন্য দরজার গোল তেলতেলে নব কয়েকবার ঘুরিয়েও কোনো ফল হল না। আরও কিছুক্ষণ ভয় কাঠ হয়ে দাঁড়িয়ে থেকে আশা একটু সামনে এগোল। এগোতেই নয়নগোচর হল স্টুডিওর একদম এক কোনো একটা ছোট অথচ বিলাসী খাটে অভিনব উপর হয়ে ঘুমোচ্ছে ভোসভোস করে। পরনে ধূসররঙা টি শার্ট এবং হাঁটু সমান প্যান্ট, ডিম লাইটের অনুজ্জ্বল আলোতে উদ্ভাসিত তার একরাশ শ্মশ্রুময় সুকুমার মুখমণ্ডল। বিবিধ যন্ত্রপাতিতে ঠাসা সুবিশাল ঘরটি। দরজা দিয়ে প্রবেশ করতেই ডানে দেখা যায় একটি ফোমের কালো চেয়ার। তার সামনে তিনটি তুলনামূলক বিশালাকৃতির মনিটর, নিচে কিবোর্ড সংলগ্ন কম্পোজিশনের যাবতীয় সব যন্ত্রপাতি এবং অল্প দূরে একটি পিয়ানো, তার পাশেই দেয়ালের সঙ্গে যত্নের আটা সুদৃশ্য ভায়োলিন, মেঝে হতে নতন্নত কতকগুলো ড্রামস, গিটার, বেজ গিটার, ইলেকট্রিক গিটার, ডাবল বেজ এবং সবশেষে একটি দণ্ডায়মান রেকর্ডার। কাঠের ডোরাকাটা ডিজাইন করা দেয়ালে শোভা পাচ্ছে দেশি বিদেশি নানান গায়কদের স্থিরচিত্র। অভিনবের নিজেরও কয়েকটা ছবি টাঙানো রয়েছে ইতস্ততভাবে। পুরো ঘরে খেলে বেড়াচ্ছে অপার্থিব রঙিন আলোর জোয়ার। আশা অনেকক্ষণ সে ঘরে যন্ত্রপাতি দেখতে দেখতে কাটানোর পর কিংকর্তব্যবিমূঢ় হয়ে আবারও পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইল। মিনিট কতক গড়ানোর পর সে দেহে মনে সাহস জুগিয়ে এক পা দুই পা করে অভিনবের মাথার পাশে গিয়ে দাঁড়াল। সে ভাবল, গায়কের ঘুম ভাঙানো আবশ্যক, নয়তো দিনের 12টা পর্যন্ত এই খাঁচার ভিতর আটকে থাকার মানে হয় না। আশা না কারো ধার ধারে না, তাহলে এত ভয় কিসের? এসব আকাশকুসুম ভাবতেই আশাটাও ভয় ভয় কম্পিত হাতে অভিনবের পিঠে মৃদুমন্দ ঝাঁকুনি দিয়ে ডাকল, এই শুনেছেন, দারোয়ানের কথায় এই ঘরে ঢুকে আমি আটকা পড়ে গেছি। দরজাটা খুলে দিয়ে আবার ঘুমান। অনুরোধে গলায় বলল আশা। অভিনব একটু নড়চড়ে শুয়ে ঘুম বিজড়িত কণ্ঠে বলল, রনি, যা ভাই, কাল সারারাত কাজ করেছি, ঘুমাতে দে প্লিজ।
আশা একটু ভীত হয়ে মুখ ফ্যাকাশে করে বলল, কি বলছেন? আমি রনি না। দয়া করে উঠুন একটু। অভিনব মুখটা বালিশের মধ্যে গুজে বলল, শালা যাবি নাকি লাথি দিব? দিলাম লাথি, 1, 2, 3। চোখের পলকেই অভিনবের অর্ধনাঙ্গা ডানপা সজোরে এসে লাগল আশার হাঁটুর ঠিক উল্টো পিঠে। টান সামলাতে না পেরে গগনবিদারী এক তীক্ষ্ণ আর্ত চিৎকার দিয়ে সুমুখের মেঝের আলপনার ওপর লুটিয়ে পড়ল আশা। অকল্পিত এ কণ্ঠস্বর জোরালোভাবে কানে ধাক্কা দিতেই অভিনব ধর্মর করে উঠে বসল। দুই করপুটে ফসফস করে চোখ রগড়ে কর্কশ স্বরে নারী আগন্তুকের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল, কে? অভিনব দুই করপুটে ফসফস করে চোখ রগড়ে কর্কশ স্বরে নারী আগন্তুকের উদ্দেশ্য প্রশ্ন ছুড়ল, কে? আশা তখন মেঝের ওপর ধরাশায়ী হয়ে অস্ফুট বেদনাসূচক শব্দ করছে। সদ্য ঘুম ভাঙা অভিনব রুমের আনকো আলোয় খাটের পাশে সিটিয়ে থাকা আশাকে দেখতে পেল না, কিন্তু মেয়েলি যন্ত্রণাসূচক শব্দ তার কানে এসে লাগল। বোধ হল মানুষটা খাটের নিচে লুকিয়েছে। চোর হবে নিশ্চয়। সে আবার উদ্ধত ভরে বলল, খাটের নিচে কে? আশা বুঝল কিছু একটা না বললেই নয়। সে বেচারি কাতরাতে কাতরাতে বলল, আমিটা কে? বলেই একলাফে বিছানা ছেড়ে মেঝেতে এসে নামল অভিনব। চঞ্চল পায়ে হেঁটে গিয়ে জ্বালার লাইট। ধা করে এক ঝলক কৃত্রিম স্বচ্ছ আলো উঠিউঠি করা আশার গায়ের ওপর আছড়ে পড়ল। অনেকক্ষণ অবধি আলোর প্রত্যক্ষ অনুপস্থিতির কারণে হালকা চোখ ধাঁধাল তার। নেকাবে বাঁধা মুখের ভেতর দুচোখ পিটপিট তাকিয়ে খোড়া পায়ে উঠে দাঁড়াল সে। অভিনব দ্রুত সুইচবোর্ডের পাশ থেকে সরে এসে ভীতসন্ত্রস্ত আশার সুমুখে পাহাড়ের মতো দাঁড়িয়ে গিয়ে ফস করে একটানে আশার মুখ থেকে নেকাবটা খুলে ফেলল। ফোরফোর করে কাপড় ছেঁড়া শব্দ হল। আশা টান খেয়ে অভিনবের গায়ের দিকে আসতে আসতে দাঁড়িয়ে গেল। অভিনব গনগনে গলায় বলল, কে তুমি? প্রশ্নের উত্তর পাবার আগেই সদ্য নিকাবপ্রস্ফুটিত আশার তটস্থ মুখখানা দেখে থ হয়ে গেল অভিনব। অপরিসীম বিস্ময় স্তব্ধ হয়ে হাতে ধরা আধছেড়া নিকাবটা ধীরে ধীরে মেঝেতে ছেড়ে দিয়ে অবিশ্বাস্য পায়ে ছোট খাটটাতে এসে বসল সে। স্প্রিংয়ের মতো ওপরে নিচে দুলল তার শরীর, দুলল তার নাক অবধি ঝুলে থাকা এলোথেলো চুলগুলোও। আশা ভয়ে সারা। এই না কিছু করে বসে লোকটা। অভিনব আরও কিছুক্ষণ ওভাবে বসে থেকে নিজেকে একটু ধাতস্থ করল। এরপর দুই তালু দিয়ে মুখ ভুলে চুলগুলো হাতে ভাঁজ করে একসময় ঠান্ডা গলায় বলল, এখানে কিভাবে এলে তুমি? তুমি মানুষ না অন্য কিছু? আশা ভীতকম্পিত গলায় থেমে থেমে বলল, আমি এসেছি স্যারের কাছে। স্যার আমাকে আসতে বলেছিল আপনার বোনের মেয়েকে পড়াতে। তাই? অভিনব নিচের দিকে তাকিয়ে দুই করপুট এক করে আশার ছাড়া ছাড়া কথাগুলো শুনছিল। এবার অসহিষ্ণু হয়ে বলল, সেটা তো আমিও জানি তুমি দুলুকে পড়াতে আসবে, কিন্তু চোরের মতো আমার স্টুডিওতে আসার মানে কি? আশা বাচ্চা শিশুর মতো দারোয়ানের ঘাড়ে দোষ চাপিয়ে অলক্ষ্যে বাইরে আঙুলে ইঙ্গিত করে বলল, সব আপনাদের দারোয়ানের দোষ। সেই তো বলল স্যার এই ঘরে আছে। আপনি যে স্যার এটা তো আমি জানি না। বলতে বলতে আশার পুরো মুখমণ্ডল আষাঢ়ের মেঘের মতো ঘনঘোর ভারাক্রান্ত হল। ওহহ, বেশ বলে বালিশের নিচ থেকে মানিব্যাগটা হাতড়ে বের করে একটা 500 টাকার কোচকচে নোট বের করে বলল, নাও আরেকটা নিকাব কিনে নিও। আশা হাত বাড়িয়ে নিঃসংকোচে টাকাটা নিল। দরিদ্রের মনে লাজলজ্জা আর কুণ্ঠা বাসা বাঁধলে চলে না, এটা আশা উপলব্ধি করতে পারে এখন। আগে মরে গেলেও কারো কাছে হাত পাতার কথা মনেও আনতে পারত না সে। কিন্তু সময় তাকে পরিবর্তন করছে। নিজের অধিকারে ছাড় দিবে না সে। লোকটি বিনা অপরাধে তার নিকাব ছিঁড়েছে এবং সেই তার ন্যায্য বুঝিয়ে দিবে, এই তো স্বাভাবিক।
অভিনব মানিব্যাগটা আবারও বালিশের কাছে ছুঁড়ে মেরে বলল, শুনো, তুমি মেসে ফিরে যাও। তুমি নিজেই নিজেকে সামলে রাখতে পারো না। দুলুর মতো চঞ্চল মেয়েকে তুমি কি পড়াবে? দুলুর জন্য আমি অন্য টিউটর দেখব। এতটুকু বলে সে একটা বড় নিঃশ্বাস ফুসফুসে পুড়ে আলসে গলায় বলল, যাও, আমি ঘুমোব। সারা রাত কাজ করেছি। অভিনবের বলা প্রত্যেকটি বাক্য যেন আশা বুকে শেলের মতো বিঁধল। আক্রান্ত স্থান হতে রক্তস্রাব হতে হতে আশার সর্বশরীর যেন অসার করে দিচ্ছে। আশা নিজের আত্মহারা অসহায় চোখ দুটো মেলে অভিনবের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল, আরেকবার ভেবে দেখবেন? আমি পড়াতে পারবো ওকে। অভিনব ওর আকুলিত সুগভীর চোখের দিকে তাকিয়ে ভেতরে ভেতরে জোরসড় হয়ে গেল। বুকের ভেতরের কোনো অঙ্গ হঠাৎ যেন মুচড়ে উঠল। তবুও সে আত্মসংবরণ করে বলল, যে নিজেকে সবসময় বিপদের মুখে ফেলে অন্যের সাহায্য নেয়, বোকার মতো কাজ করে বেড়ায় সারাদিন, সে কিভাবে অন্য একজনকে শিক্ষা দিয়ে ভালো একটা রেজাল্ট তুলতে পারবে? এটা তার থেকেই আশা করা যায় যে নিজেই একজন সুশিক্ষিত এবং ভালো স্টুডেন্ট। আশা আরও কিছু বলার জন্য উন্মুখ হয়ে মুখ খোলার উদ্রেক করতেই অভিনব চরম বিরক্তি নিয়ে উঠে দরজাটা খুলে দিল। বলল, যা বলেছি তাই। তোমার স্যারকে বলো আমি আসতে না করেছি। আগে নিজে আত্মনির্ভরশীল হও, তারপর অন্যের বোঝা মাথায় নেবার চিন্তাভাবনা করো। সেই স্বাবলম্বনটুকু ভেঙে খানখান হয়ে যাওয়ার বেদনায় আশার আহত হৃদয় আন্দোলিত হয়ে নয়নোপান্তে এক ঝাপটা বাষ্প এসে ধাক্কা দিল। বর্ষার টৈটম্বুর সরোবরের বুকে একরতি পদ্মফুলের মতো অশ্রুজলে ভেসে উঠল আশার দুচোখের তারা। মাথা নেড়ে আচ্ছা বলে অনিরুদ্ধ অশ্রু প্রাণপণে লুকানোর চেষ্টা করে আশা ঝাপসা চোখে বেরোনোর পথ ধরল। অভিনব দরজার কাছেই দাঁড়িয়েছিল। আশা দরজা ডিঙিয়ে বেরোনোর পথে আকস্মাৎ ওর মুখোমুখি দাঁড়াল। অশ্রু ভাসা ভাসা চোখ দুটো তুলে ঠোঁটের কোণে এক চিমটি উদ্ধত্ত যোগ করে বলল, আমার আত্মনির্ভরশীল হওয়ার পথ আপনিই বন্ধ করে দিলেন। বলে আর এক মুহূর্ত দাঁড়াল না আশা। নত মাথায় ক্লেশিত রক্তাপ চোখে দ্রুত হেঁটে বেরিয়ে গেল অভিনবের সামনে থেকে। আশাবৃর বলা শেষ কথাটার তোর অভিনবের কানে যেন অজস্র বিশ্রী বাজনার মতো ঝনঝনঝন ঝংকৃত হতে লাগল। গতরাত্রির পরিশ্রমের সমস্ত আলস্যতা যেন নিমেষেই হাওয়ায় মিলিয়ে গেল। কি বলে গেল মেয়েটা? এতটা সাহস সে সঞ্চার করল কিভাবে? অভিনবের মুখের উপর কথা বলে চলে যাওয়া। তবে অভিনবের কাছে কিভাবে কথা বলেছে সেটা বড় নয়, বরং কি বলেছে সেটাই বড় হয়ে ধরা দিল। স্টুডিওর দরজাটা বন্ধ করে আবার শুয়ে পড়ল অভিনব। কিন্তু অপয়া মেয়ের দ্বারা ভেঙে যাওয়া ঘুমটা আর জোড়া লাগল না কোনো মতে। আরও কিছুক্ষণ বিছানায় গড়াগড়ি করে এইমাত্র ঘটে যাওয়া ঘটনাটি মনে মনে আন্দোলন করল অভিনব। পরে যখন বুঝতে পারল ঘুমপড়ি আজ আর নামছে না তার চোখে, তখন অগত্যা শোয়া থেকে উঠে একটু হেঁটে মেঝেতে দাঁড়াতেই পায়ের কোনায় লাগল আশাবৃর ফেলে যাওয়া নিকষ কালো নিকাবটি। উবু হয়ে বসে সেটা তুলে নিল অভিনব। সেটি থেকে দানায় দানায় প্রতিযোগিতা করে ছুটে আসছে আতরের গন্ধ। এরপর অভিনব সেটি ছুঁড়ে ফেলল দূরে, লক্ষ্যহীন। কোথায় গিয়ে পড়ল কে জানে। ঘড়িতে বাজে কেবল 10টা। স্টুডিও থেকে বেরিয়ে নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে ওপরের তলায় ছুটল অভিনব। ইচ্ছে আজ সবার সঙ্গে প্রাতভোজটা করা। শেষ কবে এত সকাল সকাল বিছানা ছেড়ে উঠেছে তা তারও স্পষ্ট মনে পড়ে না। ব্যস্ততম জীবনে প্রবেশ করার পর থেকে রাগ জেগে নির্বিঘ্নে কাজ করে দিনের 12টা অবধি ঘুমানোটা তার প্রত্যাহিক রুটিনে রূপ নিয়েছিল। আজ অনাকাঙ্ক্ষিতভাবে ওই মেয়েটির অদ্ভুত উপস্থিতি তার নিয়মটাকে যেন ধৃষ্টতার সাথে অবজ্ঞা করে গেল।
খাবার টেবিলে সবাই এত সকাল সকাল অভিনবকে দেখে বিস্ময়াবিষ্ট হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। বাবা আলী সাহেব অবশ্য ভ্রুক্ষেপহীন খেয়ে যেতে লাগলেন। বোন ইহিতা এবং মা জেসমিন প্রায় সমকোরাসে বলে ওঠল, বাব্বা। জেসমিন আক্তার বললেন, এ কাকে দেখছি? দুপুর তো এখনো হয়নি বাবা, যাও ঘুমাও। অভিনব হাস্য রসিকতায় যোগ না দিয়ে চেয়ারে বসতে বসতে বলল, ওই মেয়েটি দুলুকে পড়াতে এসেছিল, কি যেন নাম? আশাবরী। কোথায় এখন? সোজা প্রশ্ন করল আলী সাহেব। অভিনব মনে মনে অশান্ত অনুভব করছিল, তবুও স্বভাবসিদ্ধ নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, পাঠিয়ে দিয়েছি, ভুল করে আমার স্টুডিওতে ঢুকে পড়েছিল। আমার ঘুম ভেঙে গিয়েছিল, এরপর যা হয় বলে বিদায় করেছি। মানে কি? আমি মুখ বিক্রি করে ওকে ডেকে আনলাম আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছ? আলী সাহেবের কণ্ঠে বিস্ময় আর বিরক্তি। আপনি ভুল মানুষ ডেকে এনেছেন বাবা। ও যোগ্য নয়। ওর চালচলন, আচার ব্যবহার সব আমার জানা আছে। লিসেন, ও আমার স্টুডেন্ট। আমি জানি ও কেমন। সেমিস্টারের মাঝখানে এসেও সে আমার সাবজেক্টে সেরা 5 জনের মধ্যে আছে। এরপরও তুমি তাকে অযোগ্য বলবে? তাছাড়া তার হাতের লেখা তোমার থেকেও ভালো। বিশ্বাস না হয় তো আমার পড়ার ঘরের টেবিলে খাতা আছে, গিয়ে দেখে আসো। মা জেসমিন আক্তার বাবা ছেলের বাকযুদ্ধে মধ্যস্থতা করে বললেন, তোমরা থামো তো, খেয়ে নাও আগে। বাপ-বেটা সেদিকে কর্ণপাতই করল না। অভিনব বলল, বাবা, মানলাম ও ভালো স্টুডেন্ট, পড়াবেও ভালো, কিন্তু ও ধাত। যা হবার হয়ে গেছে। অন্য টিউটর দেখব আমি। টিউটর দেখার দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি। তোমার স্বেচ্ছাচারিতার কারণে একটা অসহায় মেয়ে উপোস থাকবে এটা তুমি জানো? অভিনব আর কোনো উচ্চবাচ্য করল না। পরাভূত গলায় শুধু বলল, জানি। বেশ, শুধু জানার মধ্যেই যেন সীমাবদ্ধ না থাকে। বলে খাওয়ার পালা সমাধা করে উঠে চলে গেল আলী সাহেব। বাবা চলে গেলে বোন ইহিতা অভিনবের দিকে ঝুঁকে পুছল, এখন কি করবে ভাইয়া? অভিনব তাকিয়ে দেখল মায়ের চোখের একই প্রশ্ন খেলছে। সে চোখ নামিয়ে ছোট একটা নিঃশ্বাস নিয়ে খাবারে উন্মুখ হয়ে বলল, কিছুই করার নেই, তোমরা যা করার করো। কিন্তু অন্তরে অন্তরে অভিনব ভারী অবসাদগ্রস্ত হয়ে ভাবল, এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন। অভিনবের পিতৃপ্রাসাদ ছেড়ে বেরিয়ে এসে আশা শহরের বড় বড় রাস্তা ধরে এলোমেলোভাবে ঘুরে বেড়াল বেশ কিছুক্ষণ। ঘুরে ঘুরে সে মানুষকে দেখল। কত রকম ফের আর বর্ণিল মানুষের অবাধ আনাগোনা এসব রাস্তার এধারোধারে। সবার রয়েছে বিচিত্র সব গন্তব্য। আশার মতো নিষ্কর্মী গন্তব্যহীন মানুষের অহেতুক চলাচল এখানে কদাচিত ঘটে। নানাবিধ জায়গা ভ্রমণ করে আশা শেষতক এসে বসল ফ্লাইওভারের ঝঞ্ঝাটহীন ফুটপাতের এক প্রান্তে। এখানে গাড়িঘোড়ার সংখ্যা মূল সড়কের মতো অত্যাধিক নয়। 9 মাসে 6 মাসে একটা গাড়ি আশুবেগে ছুটে যায় সর্পিল ফ্লাইওভারের পেটের ভেতর। আঁকাবাঁকা ফ্লাইওভার যেন দৈত্যাকৃতির অজগরের মতো গাড়িগুলোকে গিলে খায় নিজের চিত্তাকর্ষক অতল গহ্বরে। আশার কাছে আশ্চর্য লাগে, মানুষ এই ফ্লাইওভারে উঠেই দূরদূরান্তে দৃষ্টি নিক্ষেপ করে শহরের সৌন্দর্য খুঁজে। অথচ সে জানে, এই শহরের বিন্দুমাত্র সৌন্দর্য নেই, তবে অবাক করার মতো অনেক বিষয় আছে। অবাক বিভিন্নভাবে হওয়া যায়, কিন্তু অবাক করা জিনিসটা সবসময় সৌন্দর্যের প্রতীক বলে বিবেচিত হয় না। প্রকৃতিতে শীতের আমেজ নেমেছে গত কয়েকদিন ধরে। হিমালয়চ্যুত গা শিরশিরানি শীতল বাতাস তারই আহ্বান দিয়ে ফিরছে নগরের রন্ধ্রে রন্ধ্রে।
পৌষের মধ্যাহ্নের নরম রোদ্দুর গায়ে মাখতে মাখতে দুই হাত আড়াআড়িভাবে দুই পেশির ওপর রেখে বসে আছে আশা। ফ্লাইওভারের ঈষৎ উঁচু ধুলিমলিন ফুটপাতে কচিত ছুটে যাওয়া গাড়িগুলো থেকে যাত্রীরা উকি মেরে বিমোহিত চোখে দেখে আশাকে। হয়তোবা ভাবে, সর্বাঙ্গে উন্মত্ত লালায়িত যৌবন টলমল করা এক রূপসীকে এই ধূলিপূর্ণ ফুটপাতে মোটেও মানায় না। কেউ কেউ ঠান্ডা মাথার উন্মাদভাবে হয়তো। আশার হাতে এখনো দুমড়ে মুচড়ে রয়েছে অভিনবের দেওয়া 500 টাকার নোটটি। উদর শূন্য, মুখঠোঁট শুষ্ক, দিশেহারা অথচ স্থির চোখের দৃষ্টি। গোত্রাতের খাবারটুকু এখন নীলিয়মান প্রায়। দুপুর প্রায় দ্বিপ্রহর হতে চলল, শূন্য পেটে কিচ্ছুটি পড়েনি এখনো পর্যন্ত। হাতের মুঠোয় টাকাটা আশাকে যেন বিছার মতো দংশন করে চলেছে। এখন কি করবে সে? কী বা করার আছে তার? যাও একটা আশার ক্ষীণ প্রদীপ জ্বলে উঠেছিল একজন মনুষ্য সৃষ্ট ঝড়ের ঝাপটায়, তা আবার অকালে ধপ করে নিভে গেল। গায়ক মানুষটা তো নিজের পরোপকারী স্বভাবের জন্য শুরু থেকেই তাকে সাহায্য করে এসেছিল নানাভাবে। তবে আজ কেন হঠাৎ এভাবে ছুঁড়ে ফেলে দিল মাঝপথে? শুধুমাত্র তার কাঁচা ঘুম ভাঙানোর সামান্য অপরাধে? মানুষের এ কেমন গোস্পদে স্বেচ্ছাচারিতা? নাকি এর পেছনে অন্য কোনো বিষয় আছে? জানে না আশাবরী, কিচ্ছু জানে না। পুরোপুরো কঠিন রহস্যজালে আবৃত এই গায়কের চরিত্র। পুরো ফ্লাইওভারের এফোরোফোর ঘুরে ফিরে আসা সন্ধ্যার প্রারম্ভে মেসে এসে হাজির হল, তখন তার মনে পড়ল মেসে দুপুরে রান্না হয়নি তার ভবঘুরে আচরণের কারণে। তার কাছে কোনো মুঠোফোনও নেই যে একটু সময়ের জন্য কেউ যোগাযোগ করবে। কে জানে দুপুরে কি খেয়েছে মেসের সদস্যরা। এতক্ষণ আত্মনিমগ্ন হয়ে ঘুরঘুর করে অবশেষে সবার কথা মাথায় এলো তার। কে জানে কি জবাবদিহি করতে হয় তাকে। এর আগে এভাবে কাজের হেরফের হয়নি কখনো। মেসে প্রবেশ করতেই তারিন পড়ার টেবিল থেকে উঠে এসে উদ্বিগ্ন স্বরে শুধাল, কোথায় ছিলি সারাদিন? ইদানিং তারিন তুই দুটোই সম্বোধন করে। আশাকেও তুই করে ডাকার জন্য তোষামোদ করে। কিন্তু আশা ওই এক কথা, সে পারে না। যা হোক, আশা বোরকাটা একটানে অবারিত করে ছুঁড়ে ফেলল বিছানার এক কোনো এরপর ঢুলুঢুলু দুর্বল শরীরটা বিছানায় এলিয়ে দিয়ে পরিশ্রান্ত কণ্ঠে বলল, বাইরে ছিলাম। তা তো বুঝলাম, বাইরে কোথায়? সকালে নতুন টিউশনিতে গেলে, সারাদিন তো ফিরলে না। কি হয়েছিল? তারিনের কণ্ঠে ততোধিক উদ্বিগ্নতা। আশা চোখ বন্ধ করে মুখে একটা নিঃশ্বাস ছেড়ে চুপ করে রইল। তারিন ধীরে ধীরে বসল ওর পাশে। উদ্বিগ্নতায় জলাঞ্জলি দিয়ে শান্ত কণ্ঠে ধীরে ধীরে বলল, বল তো, কি হয়েছে? চোখমুখ এমন শুকনো কেন? আশা ধীরে সুস্থে চোখ খুলে প্রসঙ্গ পাল্টানো গলায় বলল, দুপুরে রান্না হয়নি। কি খেয়েছিলে তোমরা? নাদিয়া চেঁচামেচি করেনি? একটু করেছিল, কিন্তু আমি ক্লাস থেকে এসেই রান্নাটা সেরে ওকে ঠান্ডা করেছি। এবার বলো তুমি কোথায় ছিলে? কথা এড়াবে না। আশা বুঝতে পারল তারিন নাছোড়বান্দা। সবকিছু না জেনে সে ক্ষান্ত হবে না। কাজেই আশাবরী শ্রান্ত শরীরটা বহু ক্লেশে বিছানা থেকে তুলে খিড়কি সংলগ্ন দেয়ালে ঠেকাল। তারপর সংক্ষিপ্তভাবে গোটা দিনের ইতিবৃত্ত বর্ণনা করল। সমস্ত শুনে তারিন বলল, লোকটার এত রাগ জানতাম না তো। আশা হিনন্য গলায় বলল, সবার সাথে করে না এমন রাগারাগি, আমার সাথেই বেশি করে। হয়তো পরিচিত জনের সাথে বেশি করে। তবে অন্তর পরিষ্কার। দেখো না, তুমি নিজেই বলেছ বিনাস্বার্থে কত উপকার করেছে তোমার। এই ঘটনার জন্য সে নিশ্চয়ই অনুতপ্ত হবে। হলই বা, তাতে কি আসে যায়? আচ্ছা, আমি থাকতে তোমার কিসের দুশ্চিন্তা? হ্যাঁ, চলো খেয়ে নাও।
তোমার দুপুরের মিলটা রয়ে গেছে এখনো। তারিনের ভরসাপূর্ণ বলিতে আশা কিছুটা আশ্বস্ত হয়ে দীর্ঘ একটা নিঃশ্বাস শূন্যে ভাসিয়ে দিয়ে উঠে দাঁড়াল। আরও একবার গোসল করে ঝরঝরে হয়ে সারাদিনের অবসাদ বিদূরিত করে কবজি ডুবিয়ে খেল ঢলঢলে ডাল আর লবঙ্গহীন বরবটি ভাজি দিয়ে। শূন্য উদরে প্রাণনাশক তিক্ত বিষ মধুর মতো মনে হয়। আশারও ঠিক তাই মনে হল এমন উপাদেয় খাবার অনেকদিন তার কণ্ঠ দিয়ে নামেনি। রাতে তারিনের মোবাইলে রাইসার ফোন এলো। জরুরি ফোন। আশাও ছিল সাথে। প্রায় ঘণ্টা খানেক ধরে তিনজনে মিলে সকল ক্লেদ ভুলে নানান রসাত্মক আলাপালোচনা করল। ফোন দেবার মূল উপলক্ষ এই যে সামনের মাসেই রাইসার বিয়ে ঠিক করা হয়েছে মিশর প্রবাসী একজন বিত্তবান ছেলের সাথে। বিয়ের পর রাইসার স্বামী সস্ত্রীক মিশরে পাড়ি দেওয়ার অমিত সম্ভাবনা রয়েছে। কাজেই নিজের জীবনের এই আনন্দঘন ক্রান্তিকালে দুই প্রাণাধিক সইকে কাছে চেয়েছে সে। সোজা বাংলায় বলতে গেলে রাইসার বিয়ের দাওয়াত এসেছে। যদিও এখনই বিয়ে করার ইচ্ছে ছিল না রাইসার, তবুও বড় ভাইয়ের ঠিক করা সুপাত্র হাতছাড়া করতে চাইল না কেউই। উল্টো রাইসা একটু গাইগুই করতে চাইলে মা কুলসুমা খাতুন স্বভাবত ক্যাটক্যাট করে বলেছিল, নিজের গায়ের রং দেখছিস পোড়াকপালি? এই কালা রং লইয়া বুড়ি হলে বিয়ে করবি? পরে তো পাত্র জুটবে না। বাস্তবিক রাইসার গাত্রবর্ণ কালো নয়। লোকে যাকে শ্যামলা বলে মহাকাল ধরে চালিয়ে দিয়ে এসেছে চায় সেটিই বলা চলে। কিন্তু একরাশ এলোকে সে চুলের আবডালে ধারালো মুখশ্রীটা কি কারো নজরে লাগে না? চামড়াই সব? মাধুর্য কিছু নয়? আশা এবং তারিন কথা দিয়েছে দুজনেই একসাথে উপস্থিত হবে রাইসার বিয়েতে, সে যে করেই হোক। বুড়ি মরুক আর ছালা ফাটুক। মনের জোর থাকলে চারটা দেয়াল আর কিছু সংখ্যক হেজিপেজি লোক আশাকে আটকে রাখার ক্ষমতা রাখে না। সুতরাং সে যাবেই। যে তার জন্য এত কিছু করেছে তার মান রক্ষার্থে হলেও যাবে। যদিও রাইসা মনেপ্রাণে চায় যে একটিবারের জন্য আশা আসুক, কিন্তু পরক্ষণেই চারপাশের শেয়ালের মতো উৎপেতে থাকা ধুরন্ধর মানুষগুলো কথা ভেবে সেই চোস্ত অভিলাষ ক্ষীয়মান হতে থাকে। উপরন্তু তারিনের ওপরেও ভরসা করা যায়। রাইসা সেটা ভেবেই কিছুটা নিশ্চিন্ত হয়। 2 দিন পরের একটি পেলব রৌদ্রোজ্জ্বল মধ্যদুপুর। আয়তকার হেসেলঘরের জানালার কার্নিশে জন্মানো পরগাছার ছায়ায় পিতাব রোদ্দুর যেন নিভু নিভু বাতির সলতের মতো কাঁপছে। দূর থেকে ক্ষয়িষ্ণু হয়ে আসছে শহুরে লোক সমাগমের শব্দ। আশপাশে কোথাও গো গো করে বৈচিত্র্যহীন শব্দে অচেনা কোনো বৃহৎ যন্ত্র চলছে। মেসঘরে আশা ছাড়া কেউ নেই। আশা রান্নাঘরে খুচখুচ করে দুপুরের রান্না করছিল। কবজি সমান তেলাপিয়া মাছ দিয়ে করলা রান্না হবে আজ। আশা রান্নার সকল বন্দোবস্ত করে চুলাটা গ্যাসের চুলার ওপর তুলে তাতে তেল ছাড়তেই কলিং বেল বেজে ওঠল। দরজা ভেতর থেকেই লকড করা ছিল। এই সময়ে সচরাচর নাদিয়া আসে, কিন্তু নাদিয়ার কাছে সবসময় মূল দরজার একটা চাবি থাকে। সে এলে কলিং বেল না দিয়েই লকড খুলে ঢুকে পড়ে। সুতরাং এটা স্পষ্ট যে দরজার ওপারে অন্য কেউ দাঁড়িয়ে। আশা রসুইঘর থেকে বেরিয়ে এত কিছু না ভেবেই দরজাটা খুলল। সুমুখে মূর্তিমান হল অল্প পরিচিত একজন জোয়ান ছেলে। আশা একে কোথায় দেখেছে ঠিক অনুমান করতে না পেরে সাধারণভাবে সপ্রশ্ন দৃষ্টিতে তাকাল। আপনি? আমি রাকিব। অভিনব ভাই আপনাকে ডাকছে গলির মাথায়। এতটুকু বলে ছেলেটা একটু ইতস্তত করে আবার বলল, আর বলেছে, না আসলে কান ধরে নিয়ে যেতে। শুনে আশা শুরুতে কিছুটা আশ্চর্য হল এবং পরে তার আকর্ণ লাল হল বিষম লজ্জায়। কি চায় এই বদ লোকটা? নিভৃতে অপমান করেও তার মনের খায়েশ মেটেনি? এবার জনসম্মুখে অপমান করার স্পৃহা জেগেছে? যাবে না আশাবৃ। কান টেনে ছিঁড়ে ফেললেও যাবে না। মনে মনে বদ্ধপরিকর হল সে।
বিরূপ ভাবটা আশা মনের ভেতর লুকিয়ে রেখেই বলল, কেন ডেকেছেন? জানি না। ওনাকে বলুন আমি রান্না করছি। আসতে পারবো না। বিস্ময় হতবাক হয়ে ছেলেটার চোয়াল নিচের দিকে ঝুলে পড়ল। দৃষ্টি হল অবিশ্বাসী। অভিনব ইশারা অবধি অগ্রাহ্য করে এমন কোনো মেয়ের ঠিকানা বোধহয় তরুণ ছেলেটার জ্ঞানে ছিল না। সে আরও কিছু বলতে চেয়েও গড়িমসি করে, জি আচ্ছা বলে সিঁড়ি বেয়ে নেমে গেল। আশাবরী পুনরায় হেসেলে ফিরে গেল। কিন্তু ঠিক ৫-৭ মিনিট বাদে আবারও কলিং বেল বাজিয়ে ছেলেটি নিজের উপস্থিতি জানান দিল। দরজা খুলে আশা দেখল, একজন হতকা প্রকৃতির লোক গোটা জায়গা দখল করে দাঁড়িয়ে আছে। চেহারা সুরত অতিশয় ভয়ঙ্কর। এটা অন্য লোক, আগেরটি নয়। আশা একটু ভয় পাওয়া গলায় বলল, কেন এসেছেন? আপনাকে কানে ধরে নিয়ে যেতে এসেছি। আসুন বলে লোকটি সত্যি সত্যি আশার কান লক্ষ্য করে এগিয়ে এলো। লোকটির ওই বাংলা কলার মতো মোটা গোল আঙুলের মধ্যে যে আশার লালিত্যপূর্ণ কান একেবারে দলিত হয়ে যাবে এতে সন্দেহ নেই। আশা ভয় পেয়ে পিছিয়ে এসে তোড়তোড় করে বলল, না না, লাগবে না। যাচ্ছি যাচ্ছি। অদ্ভুতদর্শন লোকটি ডানে বামে দুলে দুলে দাঁত বের করে হাসল। আশা মুখ চুন করে লোকটির দিকে একবার আর চোখে তাকিয়ে দরজাটা বন্ধ করল ঠাস করে। এরপর লোকটির আগে আগে চলল গলির মাথার দিকে। সেদিকে শহরের কোলাহল বেশি। আশার পরনে কেবল গোলাপি রঙা থ্রিপিস আর লম্বা ওড়না। অনেকদিন পর এই ভূষণে শহরের রাস্তায় বেরিয়ে ভেতরে ভেতরে বেজায় কুণ্ঠা বোধ করছিল আশা। সে ওড়নাটা ভালোভাবে মাথায় পেঁচিয়ে নিয়ে লক্ষিত গন্তব্যে হাঁটা শুরু করল। দূর বেশি নয়, ৩ মিনিটের মাথায় সেখানে পৌঁছে গেল তারা। একটা বড় মার্কেটের পার্কিং স্পটে দাঁড়িয়ে ছিল অভিনবের উন্নত চকচকে কালো গাড়িটি। গত কয়েকদিন ধরে সে দিনরাত অষ্টপ্রহর ভেবেই চলেছে এই অবলা মেয়েটাকে সেদিন ঠুনকো কারণে ওভাবে প্রত্যাখ্যাত করার মাধ্যমে তার কি উদ্দেশ্য সাধিত হয়েছে? কিছুই না, বরং নিজের প্রতি একটা ধিক জন্ম নিয়েছে তিল তিল করে। মনের অতলান্তে কেবল কিছু কথা বারবার গুঞ্জন তুলছিল, অভিনব, কোথায় গেল তোমার সদাশয়তা আর পরোপকারী মনোভাব? কোনো ভাগাড়ে কবর দিয়ে এলে তাদের? একজন নিরীহ নারীর মুখের খাবার কেড়ে নেওয়ার অধিকার কি তোমার আছে? তুমি না মানুষকে মানবিকতার কথা বলো? মানবিকতার কোনো দিকটা তুমি প্রতিফলিত করলে? এমন আরও কত কি। সর্বোপরি অভিনব সেদিনের অনভিপ্রেত আচরণের জন্য অনুতপ্ত। কিন্তু মেয়েটার আনাড়িপনাতেও সে সমান বিরক্ত। তার পাঠানো দ্বিতীয় লোকটা আশাকে নিয়ে এসেছে দেখে সে প্রতিদিনের মতো ক্রূর হাসল না। মিষ্টি করে হেসে বলল, এসো আশাবরী, তোমার জন্য আমার বাবার প্রাণ ওষ্ঠাগত। পারলে গলায় দড়ি দেয়। এসো, গাড়িতে বসো। আশা সংকোচের সাথে আরদৃষ্টি বজায় রেখে গাড়িতে চেপে বসল। সঙ্গে সঙ্গে অভিনব কপাল কুঁচকে বলল, গায়ে গন্ধ কেন? মনে হচ্ছে ঘরে বসে বসে গরু চড়াচ্ছিলে। আশা চুপ করে রইল কিছুক্ষণ। মনে মনে বলল, সেদিন আতর মেখে গিয়েছিলাম, কই সেদিন তো বলেননি এত সস্তা আতর মেখেছ কেন? আজ গন্ধ ছুটে বলে এই কথা কেন? কিন্তু পাঠক জানে এই কথা মুখ ফুটে বলার সাহস আশাবরীর এই মর্তে হবে না। মনের কথা মনে রেখে সে মুখে বলল, রান্না করছিলাম তো তাই। বলে আশা সসংকোচে গাড়ির দরজার সঙ্গে চেপে বসল। তা দেখে অভিনব বলল, ঠিক করে বসো। আশা আদেশমতো বসল। অভিনব একটু সময় নিয়ে অহমপূর্ণ ভাব ধরে বলল, সেদিনের কথাগুলোর জন্য দুঃখিত। তুমি আজ বিকাল থেকেই পড়াতে যাবে দুলুকে। তোমার পরীক্ষার খাতা আমি গোপনে দেখেছি।
তুমি ভবিষ্যতে ভালো করবে। আশা সমস্ত কথা ডিঙিয়ে খুশি খুশি মুখে বলল। কত পেয়েছি সার্ভেইংয়ে? বলা যাবে না, রেজাল্ট আসলেই জানতে পারবে। তাহলে কাল থেকে তুমি যাচ্ছ পড়াতে? ঘাড় ঘুরিয়ে আশার চোখে দুচোখে রেখে বলল অভিনব। আশা এবার যেন একটু ভাবে ফিরল। সে চোখ নামিয়ে আনত মাথায় মিনমিন করে বলল, না, আমি পড়াব না। অভিনবের স্বাভাবিক দৃষ্টি প্রখর থেকে আরও প্রখর হল এবং শেষে ঝরে পড়ল একশেষ বিরক্তির গলিত আভা। সে কঠোর গলায় বলল, বোকা মেয়ে, আত্মাভিমানী হয় না। অভিনব তোমাকে সরি বলেছে, এটা যদি তোমার কাছে যথেষ্ট না হয় তাহলে অন্য পদ্ধতিও আমার জানা আছে। আমি সবকিছু নির্দিষ্ট সময় ধরে করি। কেউ সেখানে ব্যাঘাত ঘটালো রেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। তুমি কাল পড়াতে যাচ্ছ, এটাই ফাইনাল। বুঝেছ? এখন যাও, রান্না করো। সব কথা অনুভূতিহীনার মতো নির্বিবাদে মতো কানে ঢুকাল আশাবৃ। কিন্তু শেষের কথাটা শুনে আশার বুকের অন্তঃস্থলে কে যেন ছ্যাঁত করে গরম খুন্তি দিয়ে আলতো স্পর্শ করাল। হায় আল্লাহ! সে তো রান্নাঘরে গরম তেলে পেঁয়াজমরিচ ছেড়ে দিয়ে তাড়াতাড়ি দরজা খুলতে এসে আর ফিরে যায়নি রান্নাঘরে। সেভাবেই লোকটার সঙ্গে চলে এসেছিল। সেদিকে কি অবস্থা? নিশ্চয় জ্বলে পুড়ে সব ছাই। সে দিব্যচক্ষে দেখতে পেল পুরো ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে, গর্জে গর্জে। আশার নিজের বোধিতে থাকা সকল দোয়া দরুদ মনে মনে পাঠ শুরু করল এবং অভিনবের হাত থেকে রেহাই পেতে ঠিক আছে যাব বলে গাড়ি থেকে বেরিয়ে পড়ল। অভিনব পেছনে থেকে ডাকল, শুনো ঘরছাড়া কন্যা। আশা শুনল না, উন্মগ্নের মতো ছুটল গৃহাভিমুখে। এত দায়িত্বহীন হলে জীবন চলে। সেই বা কি করে জানত ভাল্লুকের মতো এক লোক এসে তাকে ভয় দেখিয়ে এখানে নিয়ে আসবে। চলবে ইনশাআল্লাহ।